রুষা আবারও জোরে শ্বাস নিল। শানের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, সরি ভাইয়া। তারপর রিভলভার নিজের মাথায় ঠেকায়। এমন কিছুর জন্য কেউ প্রস্তুত ছিল না। রকি আর শান দুজনেই হকচকিয়ে যায়। ওরা দুজন ওর দিকে এগিয়ে যেতে চাইলে রুষা বলল, কেউ আমার কাছে আসবে না। রকি আর শান থমকে দাঁড়িয়ে গেল। রুষা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আই কান্ট। এর চেয়ে সহজ নিজেকে খুন করা। আমি ওকে মারতে পারবো না, সে শক্তি আমার নেই। শান বলল, পিউ, রিভলভারটা নামা বোন, গুলি বেরিয়ে যাবে। ওটা মাথা থেকে নামিয়ে ফেল। তুই নিজে এসব প্ল্যান করেছিস, আমরা শুধু হেল্প করেছি। তাহলে আজ কেন পাগলামি করছিস? হ্যাঁ, সব প্ল্যান আমার ছিল, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না। আমাকে মাফ করে দিও ভাইয়া। রকি আদৃশের প্রতি রুষার দুর্বলতা দেখে রেগে গেল। পিউ, ওকে গুলি করো, মেরে ফেলো। তুমি না পারলে আমাকে বলো। রুষা বিস্ফোরিত দৃষ্টিতে ওর দিকে চেয়ে বলল, খবরদার, আদৃশের গায়ে একটা আঁচড়ও দেবে না। রকি বিস্ময় নিয়ে প্রশ্ন করল। পিউ, তুমি কি ওকে? রুষা চিৎকার করে বলল, আমি ওকে ঘৃণা করি, খুব ঘৃণা করি। ও আমাকে আজ কোথায় এনে দাঁড় করিয়েছে দেখো। যে মেয়ে বিদেশে থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে দেশের সেবা করতে চেয়েছে, সে আজ রিভলভার হাতে তুলে নিয়েছে মানুষ খুন করার জন্য। ও আমার সহজ সরল জীবনে বিষ ঢেলে দিয়েছে। ওকে আমি ঘৃণা করি। রুষার চোখ বেয়ে পানি পড়ছে। আদৃশ ওদের কাহিনী দেখছে, কিছুই বুঝতে পারছে না। রুষার এমন করার কারণও খুঁজে পাচ্ছে না। রকিও চিৎকার করে বলল, যাকে ঘৃণা করা যায় তাকে মারাও যায়। ঘৃণার যোগ্য ব্যক্তিদের জন্য নিজের মাথায় রিভলভার ঠেকানো যায় না, নিজেকে মারা যায় না। কিছু কিছু মানুষকে ঘৃণা করা গেলেও মারার জন্য ঘুণাক্ষরেও ভাবা যায় না। কিছু ঘৃণা মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যথেষ্ট নয়। শান এতক্ষণ চুপ থাকলে ওর কথা শুনে বলল, ভুলে গেলি সব? তোর প্রতিজ্ঞা, তার কি হবে? রুষা চুপ করে আছে। রকি এগিয়ে এসে বলল, সেটা আমি পূরণ করে দিচ্ছি। না রকি, তুমি বাড়াবাড়ি করছো। তাহলে তুমি বলো, কেন ওকে মারতে চাইছো না? কী কারণে হঠাৎ ওর ওপর তোমার এত দয়া চলে এলো? রুষা দাঁতে দাঁত চেপে বলল, শুনতে চাও? তাহলে শোনো। আমি আমার বাচ্চাকে প্রীতিহীন করতে পারবো না। আমি আমার সন্তানের সাথে এত বড় অন্যায় করতে পারবো না। বাচ্চার কথা শুনে রকি শান অবাক হলো, সাথে আদৃশ। আদৃশ বুঝতে পারছে না রুষা সত্যি বলছে না আবার কোনো বড় খেলা খেলছে। ও নিজে রুষাকে ওয়াশরুমে খুব খারাপ অবস্থায় দেখেছে। ডাক্তার বলেছে ওর মিসক্যারেজ হয়ে গেছে। রুষার এত কান্নাকাটি কষ্ট পায়, এসব কী ছিল, নাটক? না, এখন যা করছে তা নাটক। একদিনে কত সত্যের মুখোমুখি হবে ও। রকি অস্ফুট স্বরে বলল। বাচ্চা? রুষা পেটে হাত দিয়ে বলল, হ্যাঁ বাচ্চা, আমার বাচ্চা। শান বাকরুদ্ধ, কী রিয়াকশন দিবে বুঝতে পারছে না। তুই আমাকে মিথ্যে বলেছিস, এই খুনির বাচ্চা লালন পালন করছিস। হ্যাঁ, আমি মিথ্যা বলেছি। সব আবার নাটক ছিল এই বাচ্চা আদৃশের। এটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে এই সন্তানের মা আমি। কোনো মা তার সন্তানকে মারতে পারে না, মারা তো দূর, ভাবতেও পারে না। যারা পারে তারা অন্তত মা নয়, পিচাসিনী। আমার পুরো পৃথিবী একদিকে আর আমার বাচ্চা আরেক দিকে। আমি বাধ্য হয়েছি ভাইয়া তোমাকে মিথ্যা বলতে। তুমি আমাকে বাধ্য করেছো। তুমি আমার ভাই হয়েও কি করে আমার বাচ্চাকে মেরে ফেলার কথা বলতে পারো? এর চেয়ে ভালো তো আমাকে মেরে ফেলো। মা আর সন্তান একসাথে পৃথিবী থেকে বিদায় নেবে, যেভাবে আমাদের ভাবি তার সন্তান নিয়ে বিদায় নিয়েছিল। শান মাথা নিচু করে নিল। আদৃশের দিকে আর চোখে তাকালো। ও ভাবলেশীন। রকি বাচ্চার জীবিত থাকার কথা শুনে আরও রেগে যায়। ওর মাথায় খুন চেপেছে। শান কি বলবে বুঝতে পারছে না। এই মুহূর্তে কি উচিত আর কি অনুচিত বুঝতে পারছে না। কিন্তু আমি মনে করি এরকম বাবা থাকার চেয়ে পিত্তহীন হয়ে জন্ম নেওয়া ভালো। তুই বাচ্চা চাস তো ঠিক আছে, আমি এ নিয়ে আর একটা কথাও বলবো না, কিন্তু আদৃশ। রুষা চোখ মুখ শক্ত করে, মাথায় শক্ত করে রিভলভার ধরে বলল, তাহলে ওর সাথে আমি আর আমার সন্তানও বিদায় নিব। তুমি আমাকে খুব ভালো করেই জানো, নিজেকে মেরে দেব, আই মিন ইট। আর রকি আদৃশকে সহ্য করতে পারছে না। শানকে ফিসফিস করে বলল, তুমি কি করবে জানি না আমি। আমি আদৃশকে আজ বেঁচে ফিরতে দেব না। শান ফিসফিস করে বলল, পাগল হয়েছ? পিউ কি বলেছে শোনোনি? ও নিজের ক্ষতি করে দেবে। ওর চোখ মুখ দেখো, ভুলেও এ কাজ করবে না। আমি ওকে সহ্য করতে পারছি না। পিউয়ের কিছু হলে আমিও সহ্য করতে পারবো না। তোমার একটা ভুলের জন্য আমার বোনের যদি কিছু হয় তাহলে ভালো হবে না। তাহলে আদৃশকে ছেড়ে দেব। পিউ যদি চায় তবে তাই হবে।
রকি আদৃশের দিকে কটমট করে তাকালো, তারপর রুষাকে মিনতি করে বলল। পিউ, তোমার বাচ্চার দায়িত্ব আমার, কিন্তু আদর্শকে ছাড়তে পারবো না। রুষা মৃদু হেসে বলল। তাহলে আমার হাতে মরার জন্য প্রস্তুত হও। নিজেকে মরার আগে স্বামী হত্যার প্রতিশোধ নিয়েই যাব। রকি সামনে থাকা চেয়ারে লাথি মারল। আদৃশ রুষাকে দেখছে। শুধুমাত্র বাচ্চার জন্য ওকে বাঁচানোর এত আকুলতা, এত চেষ্টা, না অন্য কারণ আছে? যে কারণে থাক, আদৃশ আর বাঁচতে চায় না। রকি ওকে মেরে দিক, তাতেই ওর শান্তি। আদৃশ ঠোঁট নাড়াতে পারছে না। অনেক কষ্টে ঠোঁট নাড়িয়ে কম্পিত কণ্ঠে বলল। কিলমি। সবাই ওর কথা শুনে ওর দিকে তাকালো। রুষা অশ্রুসিক্ত নয়নে ওর দিকে তাকালো। আদৃশ কেন এটা বলছে তা অজানা নয়। রুষা দ্রুত মোবাইল বের করে সেজানকে কল করলো। সেজান আগে থেকে রুষার বলা জায়গায় প্রস্তুত ছিল। রুষা ওকে একটা ঠিকানা দিয়ে বলেছিল দলের লোক নিয়ে সেখানে প্রস্তুত থাকতে। সেজান এটা শুনে অনেক প্রশ্ন করেছিল। রুষা শুধু বলেছিল সময় হলে জানতে পারবে। সেজানের অগত্যা অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না। রকি আর শান রুষাকে অনেক বোঝানোর চেষ্টা করে, যদি শেষ পর্যন্ত রুষা মেনে নেয়। কিন্তু না, রুষা নিজের সিদ্ধান্তে অটল ছিল। সেজান ভেতরে এসে রুষাকে মাথায় রিভলভার ঠেকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। কোনো প্রশ্ন করার আগেই রুষা বলে। সেজান ভাই, সময় কম, তাড়াতাড়ি আদৃশকে বের করুন। সেজান তাই কোনো প্রশ্ন না করে আদৃশের বাঁধন খুলতে শুরু করে। দুজন লোক ওকে ধরে বাইরে বের করে নেয়। রুষা একবার শান আর রকির দিকে তাকায়। ওরা দুজনে অগ্নিদৃষ্টিতে চেয়ে আছে। তারপর সেজানের সাথে বের হয়ে যায়। আদৃশকে গাড়িতে না তোলা পর্যন্ত দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ওকে গাড়িতে তুলে সেজান রুষাকে বলল। ভাবি, তাড়াতাড়ি আসুন। রুষা শান্ত কণ্ঠে বলল। আমি যাব না সেজান ভাই, এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল। ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। আর হ্যাঁ, কড়া সিকিউরিটিতে রাখবেন। সুস্থ হওয়ার পর একা ছাড়বেন না। ওর স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওর সঙ্গ দিবেন। আর সব সময় এভাবেই পাশে থাকবেন। সেজান ফ্যাল করে ওর দিকে চেয়ে আছে। রুষার কথা আচরণ কিছুই স্বাভাবিক লাগছে না। রুষা মৃদু হেসে বলল। ভাবি, আপনি এসব কি বলছেন? এখানে কি হচ্ছে? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলবেন? আদৃশ সুস্থ হলে সব জানতে পারবেন। আপনি যাবেন না। আমি আপনাকে এখানে ফেলে যেতে পারবো না। ওরা আপনার জন্য ডেঞ্জারাস। রুষা শূন্য দৃষ্টি দিল। ওরা আদৃশের শত্রু, আমার নয়। ওরা আমার কোনো ক্ষতি করবে না। এখন প্লিজ ব্রেনে প্রেশার না দিয়ে আদৃশকে হাসপাতালে নিয়ে যান। ও খুব কষ্ট পাচ্ছে। কিন্তু ভাবি। আমার নাম রুষা নয়, আমার নাম পিউ, পিউ চৌধুরী। আর ওরা আমার আপনজন। আই থিঙ্ক বুঝতে পেরেছেন, শত্রু আমি আপনাদের। রুষা শূন্য দৃষ্টি দিল। এসব না বললে সেজান যাবে না, তাই বলে দিল। ওর চোখ ছলছল করছে। সেজান ওর কথা শুনে বাকরুদ্ধ। কেন জানি রুষার কথা ঠিক মনে হচ্ছে। নয়তো ওরা এভাবে ওদের ছেড়ে দিত না। রুষাকে আজ অনেক অচেনাও লাগছে। সেজান রুষার থেকে নজর ফিরিয়ে নিয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট দিলে রুষা গাড়ির দিকে তাকায়। যতদূর গাড়ি দেখা গেছে চেয়েছিল। ওর চোখ বেয়ে পানি পড়ছে। ধপ করে মাটিতে বসে পড়ল। শান আর রকি একসাথে বের হয়ে এলো। শান রুষাকে বলল। তোকে কি বলবো, কি বলা উচিত বুঝতে পারছি না। নিজে দাবার কোটে সৌজন্য সাজিয়ে দীর্ঘ সময় লড়াই করে টিকে থেকে জেতার আগ মুহূর্তে পুরো কোট এলোমেলো করে দিলি। কিছু বলার নেই তোকে। তুই কি চাইছিস আমি বুঝতে পারছি না, কিন্তু এটুকুই বলবো, তোর এই আচরণে প্রচণ্ড কষ্ট পেয়েছি। এমন ছেলে মানুষই না করলেও পারতি। শান দীর্ঘশ্বাস ছেড়ে গাড়িতে উঠে বসে। রুষাকে রেখেই চলে যায়, কারণ ও ভালো করে জানে রুষা যাবে না ওর সাথে। রকি রুষাকে বলল। তোমার সাথে চলো। তোমার সাথে কেন যাব? তাহলে কোথায় যাবে? আদর্শের কাছে যেতে পারবে না, আর সান্ন তোমাকে নিয়ে গেল না। আমার যাওয়ার অনেক জায়গা আছে, লিভ মি অ্যালোন। রকি যাচ্ছে না, তাই রুষা উঠে হাঁটা দিল। ও গন্তব্যহীনভাবে হাঁটছে। ওর এখন একটাই চিন্তা, একটা নিরাপদ আশ্রয়স্থল। সত্যি জানার পর আদৃশকে পেলে ছাড়বে না, তাই ভাবছে আবার লন্ডন চলে যাবে। বাচ্চাটাকে এইসব থেকে দূরে রাখবে, সেখানেই মানুষ করবে। রুষার বর্তমান গন্তব্য ঠিক করে নিল, এখন কবরস্থানে যাবে। আদৃশ 4 দিন যাবৎ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। হাসপাতালে ওকে 9 দিন থাকতে হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার পর বাড়িতে এসেছে। ও বাড়িতে ফেরার পর আর বের হয়নি। ওর অফিস, ব্যবসা বাণিজ্য সেজান সামলাচ্ছে। আদৃশের এসব আর ভালো লাগে না, কিচ্ছু করতে ইচ্ছে হয় না। ইচ্ছেগুলো ওর রুষা সাথে করে নিয়ে গেছে, নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। যখন সবকিছু মাথায় চারা দিয়ে ওঠে, তখন সামনে যা পায় তাতে রাগ মিটিয়ে ড্রিঙ্কস করে নেশায় বুঁদ হয়ে থাকে। মাঝে মধ্যে ইচ্ছে হয় রুষার মুখোমুখি হতে,
জানতে ইচ্ছে করে কোন অপরাধের এত বড় শাস্তি পেল, কিন্তু ইচ্ছে করে সেই ইচ্ছেটা দমিয়ে রাখে। রুষা এখন কোথায় আছে জানে না, আর জানতে চায়ও না। রুষার মুখোমুখি হলে একটা অঘটন ঘটে যাবে, যেটা আদৃশ চাইছে না। তবে কতদিন পর্যন্ত এই ইচ্ছেটা দমিয়ে রাখতে পারবে তাতেও বেশ সন্দিহান। সেজান আদৃশের এই অবস্থা নিতে পারছে না। ও এখন আদৃশের বাড়িতে থাকে। যতদিন সিচুয়েশন স্বাভাবিক না হচ্ছে এখানেই থাকবে। আদৃশকে হাসপাতাল থেকে বাড়িতে অনেকবার জিজ্ঞাসা করে ফেলেছে রুষার ব্যাপারে, সেদিন কি হয়েছে সে ব্যাপারে, কিন্তু আদৃশ একটা কথাও বলেনি। আর সেজানের উপর রাগারাগিও করেনি। সেজান এখন হাল ছেড়ে দিয়েছে। তবে সেদিন কিছু একটা তো হয়েছিল, যে কারণে আদৃশ এমন বিহেভ করছে। আর রুষা নিজেও বলেছে ও রুষা না পিউ ওদের শত্রু। রুষার অন্য একটা পরিচয় আছে, কিন্তু সেটা কি আর ও কে কিছুই জানে না? এত কিছুর মধ্যে একটা প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, সেটা হলো রুষা আদৃশের শত্রু হওয়ার পরেও কেন ওকে বাঁচালো, কেন নিজের লোকের সাথে লড়াই করে আদৃশকে ওর হাতে তুলে দিল। সেজান জানে না কিছু। দুদিন আগের ঘটনা, সেজান রাতের বেলায় কথার সাথে দেখা করতে গিয়েছিল। ওর মাথায় রিভলভার রেখে বলেছিল রুষার ব্যাপারে যা যা জানে সবকিছু বলতে, কিন্তু কথা বেচারি রুষার ব্যাপারে এসব শুনে ট্রমায় চলে যায়। কারণ ও নিজেও এতটুকুই জানতো যতটুকু সেজান জানে। সেদিন কথা বলেছিল, বিশ্বাস করুন, আমি রুষা আপুর ব্যাপারে এইটুকুই জানি যে ওনার কেউ নেই। উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়িটি তিনি অনাথ আশ্রম করেছেন। বাচ্চাদের পড়ানোর জন্য টিচারের প্রয়োজন, তাই আমি অ্যাপ্লাই করেছিলাম আর জবটা পেয়ে যাই। সেজানও ওর কথা বিশ্বাস করেনি সেদিন। রিভলভার আরও চেপে ধরে বলেছিল, সত্যিটা বলে দাও, নয়তো আজ শেষবারের মতো পৃথিবীর আলো দেখবে। আমি কোন সত্যি বলবো, আমি এটুকুই জানি। অসম্ভব। একটা মেয়ে এখানে বসে এত কিছু করেছে, আর তুমি ওর কাছের মানুষ হয়ে জানবে না? তুমিও ওর সঙ্গে আছো, তাই না? তোমার এই পরিচয়টাও ফেক, তাই না? তোমারও অন্য পরিচয় আছে। তোমরা কার হয়ে কাজ করো? কথা কাঁদতে কাঁদতে বলল, কি বলছেন আপনি এসব? আমাকে দেখে এমন মনে হয়? ভাবিকে দেখেও এমন মনে হয়নি, কিন্তু তিনি যে খেল দেখালো তাতে অনেক কিছু মনে হচ্ছে। ভাবি এখন কোথায় আছে? তাড়াতাড়ি বলো। আমি জানি না, আমি সত্যিই কিছু জানি না। আমি রুষা আপুকে তার বিয়ের 2 মাস আগে থেকে চিনি। তার সম্পর্কে আমি কিছুই জানি না। সেজান এক কথা শুনতে শুনতে রেগে যায়, তরতর করে ঘামছে। রাগান্বিত কণ্ঠে বলেছিল, যারা কোনো গ্যাংয়ের হয়ে কাজ করে তারা এমনই বলে, জান দিয়ে দেবে তবুও মুখ খুলবে না। এতদিন শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। আর এই তোকে আমি বিশ্বাস করেছিলাম। এতদিন মনে মনে চেয়েছিলাম, স্বপ্ন দেখেছিলাম, বিয়ে করতে চেয়েছিলাম। ছি, আজ ঘৃণা হচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া, ভাইয়ের মতো ধোকা খেয়ে দুমড়ে মুচড়ে যাওয়ার আগে বেঁচে আছি। কথা নির্বাক হয়ে ওর দিকে চেয়ে আছে। স্থির চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। কয়েকবার পলক ফেলে বলল, এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই। আপনাদের সাথে যে ধোঁকা হয়েছে, আমার সাথেও একই ধোঁকা হয়েছে। আপনারা যতটুকু জানেন আমিও ততটুকুই জানি। যদি বিশ্বাস না হয় তবে যা করতে এসেছেন তাই করুন। আমি মরে গেলে এই পৃথিবীতে কাঁদার মতো কেউ নেই। কেউ আমার জন্য কষ্ট পাবে না, আর আমারও আফসোস নেই। সেজান প্রতিউত্তরে কিছু না বলে রিভলভার প্যান্টে গুজে চলে গেল। কথা ধপ করে বিছানায় বসে পড়ল। সেজানোকে ভালোবাসতো, বিয়ে করতে চেয়েছিল। কথারও মনে হয়েছিল সেজানোকে পছন্দ করে। ওর নিজেরও সেজানকে ভালো লাগতে শুরু করেছিল। তারপর বারবার নিজেকে ফিরিয়ে নিয়েছিল। ও মনকে বুঝিয়েছিল ধারণা সত্যি না হলে এই অনুভূতির জন্য কষ্ট পাবে, কিন্তু আজ ওর ধারণা সত্যি হওয়ার পরেও কষ্ট হচ্ছে। সেজানকে আজ পেয়ে ও হারিয়ে ফেলল। সেজানোর সরলতাকে বিশ্বাস করছে না। অনেকগুলো দিন কেটে গেছে। রুষা শহর থেকে দূরে এক ফ্ল্যাটে একা থাকে। হাসপাতালে থাকা অবস্থায় গোপনে আদৃশের খোঁজ নিয়েছে। ওর সুস্থতা নিশ্চিত করার পরে লন্ডন যাওয়ার জন্য কাগজপত্র তৈরি করেছে। রুষা এখন লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কাগজপত্র প্রস্তুত হতে একটু সময় লাগবে। আগামী 10-12 দিনের মধ্যে লন্ডনে চলে যেতে পারবে বলে আশা করছে। মোটামুটি সব মিলিয়ে 2 মাসের জন্য বাড়ি ভাড়া নিয়েছে। যতদিন দরকার এখানে থাকবে। এখানে নিয়মিত বেবির চেক আপ করছে। আর রকি এর মধ্যে একবার কল করেছিল। রকির সাথে ওর কথা কাটাকাটি হয়। দুজনের মধ্যেই বেশ রাগারাগি হয়েছে। দুজনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তা নষ্টের পথে। কয়েকদিন পর আদৃশ সিদ্ধান্ত নিল রুষার মুখোমুখি হবে। নিজের জন্য না হোক, ওদের বাচ্চার জন্যে। প্রথমে হাসপাতালে সেই ডাক্তারের সাথে মিট করে, যিনি রুষার মিসক্যারেজ কনফার্ম করেছিলেন। তাকে গিয়ে হুমকি দেওয়ায় গড়গড় করে সব সত্যি বলে দেয়। আর রুষা নাকি ওনার পায়ে পড়ে কান্নাকাটি করে বলেছিল স্বামী বাচ্চা চায় না।
বাচ্চা মেরে ফেলার জন্য চেষ্টা করছে, আর এখন মানুষের সামনে ভালো সাজার জন্য নাটক করেছে। উনি যেন বলে দুর্ঘটনায় বাচ্চা মরে গেছে, তাহলে রুষা আদৃশের হাত থেকে বাচ্চাটাকে বাঁচাতে পারবে। তাই মিথ্যা বলেছিল আদৃশকে। আদৃশ সব শুনে চোখ বন্ধ করলো। সেজান পাশে দাঁড়িয়েছিল। সবকিছু ওর মাথার উপর দিয়ে গেল। হসপিটাল থেকে বের হয়ে আদৃশ হাঁটছে, আর ওর পেছনে পেছনে সেজান। ভাই, আমাকে একটু বলবেন কি হচ্ছে? আদৃশ দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটতে হাঁটতে বলল, রুষার আসল নাম পিউ চৌধুরী, শান চৌধুরীর বোন। ওদের বড় ভাইয়ের সাথে 1.5 বছর আগে পার্টনারশিপে নতুন বিজনেস লঞ্চ করেছিলাম। তারপর কি হয়েছিল মনে আছে? থাকবে না আবার? সব মনে আছে। আর সেদিন কি ঘটেছিল তাও মনে আছে। এর বদলা নিতেই পিউ রুষা সেজে আমার লাইফে আসে। ওকে না চেনার কারণ ও লন্ডনে থাকতো, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। বাপ রে! সেই হুডি পরা মানুষটাই রুষা, মানে পিউ। ভাবি তো দেখছি খুবই ডেঞ্জারাস। ওনাকে দেখে কখনো এমন মনে হয়নি। আমার মনে হয়েছে, অনেকবার মনে হয়েছে। সবচেয়ে বড় ডেঞ্জারাস কাজ কি করেছে জানো? কি ভাই? আমার বাচ্চা এখনো আছে, সহি সালামত আছে। বাথরুমে পড়ে যাওয়া, মিসক্যারেজ, সব ওর সাজানো নাটক ছিল। সেজানের মাথা ঘুরছে। এত এত টুইস্ট নিতে পারছে না। ভাবি এমন কেন করলো? কি চাইছেন উনি? আর আপনার ক্ষতি চাইলে সেদিন সবার বিরুদ্ধে গিয়ে আপনাকে বাঁচালো কেন? হয়তো এর পিছনেও কোনো কারণ আছে। কোনো বড় খেলা করছে রুষা। ও এখন কোথায় আছে জানাটা খুব জরুরি। আমি আমার বাচ্চাকে নিচে থেকে দূরে থাকতে দেব না। ওকে খুঁজে বের করো সিজান। ওর সাথে আমার বোঝাপড়া আছে। ওকে ভাই, চেষ্টা করছি। কিছুদিন পর রুষার লন্ডনের ফ্লাইট, 2 দিন পর। লাস্ট টাইম চেক আপের জন্য রুষা তৈরি হয়ে কাঁধে ব্যাগ নিয়ে মাথায় ঘোমটা দিয়ে বের হচ্ছে। দরজা খুলতেই রুষা স্তব্ধ হয়ে যায়। স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে, নড়তে পারছে না। বুকের ভিতর হৃৎপিণ্ড দ্রুত চলছে। রুষা ঘন ঘন ঢোক গিলছে, দরদর করে ঘামছে। কপাল বেয়ে চিকন ঘামের রেখা ফুটে উঠেছে। সামনে আদৃশ শান্ত দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক কষ্টে অনেক দিন ব্যয় করে রুষাকে খুঁজে পেয়েছে। রুষা দুপা পিছিয়ে গেল। আদৃশ ওর ফ্ল্যাটের ভিতর ঢুকে গেল। রুষা কি করবে বুঝতে পারছে না। টেবিলের উপর রাখা ছুরিটা হাতে নিয়ে পেছাতে পেছাতে বলল, আমার কাছে আসবে না। কিন্তু আদৃশ ওর কথা শুনছে না, এগিয়ে যাচ্ছে ওর দিকে। রুষা বাম হাতে ছুরি রেখে জোরে টান মারল। ঘন লাল রক্তে হাত মেখে যাচ্ছে। মেঝেতে টপটপ করে রক্তের ফোঁটা পড়ছে। আদৃশ দাঁড়িয়ে গেল। রুষা এখন যা খুশি করতে পারে। নিজের ক্ষতি করবে, কিন্তু আদৃশের কাছে নিজেকে সমর্পণ করবে না। আদৃশ দাঁড়িয়ে বলল, ওকে, আমি আঁকাবো না, এখানেই দাঁড়িয়ে আছি। রুষা জোরে জোরে শ্বাস নিচ্ছে। মাথাটা কেমন ঘুরছে, গলা শুকিয়ে গেছে। রুষা আদৃশকে বলল, এখানে কি চাই তোমার? চলে যাও। আমার দিকে আসার চেষ্টা করলে বারান্দা থেকে লাফাবো, তবুও তোমার কাছে নিজেকে সমর্পণ করব না। আদৃশ আগেই বুঝেছে রুষা সহজে ধরা দেবে না। রুষা দৃষ্টি সরিয়ে হাতের দিকে নিল। হাতটা জ্বলে যাচ্ছে। আদৃশ এই সুযোগে রুষাকে ধরে হ্যাচকা টান মারল। ওর ডান হাত চেপে ধরে ছুরিটা ফেলে দিয়ে ঘুরিয়ে ওকে নিজের আয়ত্তে নিয়ে নিল। বাম হাত কাটা থাকায় রুষা তেমন প্রতিরোধ করতে পারল না। ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ার জন্য তো ধরিনি। তুমি জানো না আমাকে? এত বড় অন্যায় করার পর তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেব? তুমি কি ছাড়বে আমাকে? আমি সেদিন তোমাকে ছেড়ে দিয়েছি। আমি তোমার কাছে একবারও দয়া চেয়েছি, বাচ্চার আকুলতা দেখিয়েছি। কারণ তুমি তো মানুষ নও, তাই মৃত্যু ভয় নেই তোমার। খুন করতে করতে মৃত্যুকে ভয় পাও না। বাজে কথা রেখে বলো, কেন আমার সাথে এমনটা করলে? কি পেলে এসব করে? আমি জানতাম তুমি যেমন দেখতে তেমনটা নও। তুমি কোনো খেলা খেলছো। জেনে বুঝে চুপ করে থেকেছি। আমার মন মানতে চায়নি। ব্রেন বারবার তোমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিলেও মন মানতে চাইতো না। আমি কিছুতেই চাইতাম না তুমি আমার কাছে অপরাধী প্রমাণিত হও। তাহলে যে তোমাকে শাস্তি দিতে হবে। আমি হারিয়ে ফেলবো তোমাকে। তাই দেখেও না দেখার ভান করে থাকতাম। বলে না, অন্ধ ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। আমি ঠিক তেমনি অন্ধ হয়ে গিয়েছি। ভালোবাসায় অন্ধ। বিশ্বাস করো, একবারও ভাবতে পারিনি তুমি এত বড় মাপের খেলোয়াড়। রুষা ঝাড়া মেরে আদৃশকে সরিয়ে দিয়ে বলল, তাই তো সহজ সরল ভোলা ভালা মেয়ে সেজে তোমার জীবনে প্রবেশ করেছি। নিজেকে প্রস্তুত করতেও কয়েক মাস সময় নিয়েছি। বিয়ে তুমি নাও, আমি করেছি তোমাকে প্রতিশোধ নিতে। নিজেকে প্রতিনিয়ত দুর্বল হিসেবে উপস্থাপন করেছি। কথায় কথায় কেঁদে কেটে ভাসিয়েছি। শক্তিমান মানুষরা দুর্বল মানুষ খুব পছন্দ করে।
ভয় পেতে দেখলে মনে মনে পৈশাসিক আনন্দ পায়, তাই নিজেকে এভাবে উপস্থাপন করেছি। আদ্রিস পাশের সোফায় বসে জিজ্ঞাসা করলো। ভালোবাসাটা অভিনয় ছিল? রুষা ওড়না দিয়ে হাত পেঁচিয়ে আদ্রিসের দিকে চেয়ে বলল। আই উইশ তাই হতো। ভালোবাসা নিয়ে যদি অভিনয় করা যেত, আজকে এই দিন দেখতে হতো না। তোমাকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এই ভুলটা যদি না হতো, আজকে আমি একা হয়ে যেতাম। ভাইয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট হতো না। আমাকে এভাবে পালিয়ে বাঁচতে হতো না। আমাকে এভাবে কাঁদতে হতো না। অপরাধ বোধে ক্লান্ত হতে হতে দু হাত তুলে ভাইয়ের কাছে বারবার ক্ষমা চাইতে হতো না। আমার প্রতিজ্ঞা পূরণ হতো, আর প্রতিশোধ নেওয়াও হয়ে যেত। কিন্তু কিছুই হলো না। আমার সাথে তোমার কিসের সমস্যা? কিসের প্রতিশোধ নিতে চাও তুমি? তোমাকে তো আমি চিনতামই না। মাসখানেক আগে নতুন করে চিনেছি। তোমাকে কি বলে ডাকবো? রুষা নাকি পিউ চৌধুরী? সাজ্জাদ চৌধুরী আর শান চৌধুরীর একমাত্র আদরের ছোট বোন পিউ চৌধুরী। তার পড়াশোনা লন্ডনে। ইঞ্জিনিয়ারিং করে দেশের একজন নাম করা ব্যবসার পিছনে পড়েছে। তাকে বিয়েও করেছে। আদ্রিস তাচ্ছিল্য হাসল। শাট আপ! নিজেকে কি মনে করো? তোমাকে আমার মতো মেয়ে খুব সহজে বিয়ে করেছে? আমার মতো একটা মেয়ে তোমাকে বিয়ে করবে? সিরিয়াসলি? 10 বছর বয়সে বাবা মাকে হারিয়েছি। তারপর আমার বড় ভাই আমাকে আর শান ভাইয়াকে বাবা মায়ের আদর স্নেহ দিয়ে বড় করেছেন। আমাদের সব সময় আগলে রেখেছেন। এক হাতে সব দিকে সামলেছেন। বাবা মার অভাব বুঝতে দেয়নি। নিজের কথা কখনো ভাবেনি। সব সময় চেষ্টা করেছেন আমাদের ভালো রাখতে। তিনি অসম্ভব ভালো মানুষ ছিলেন। শত্রু স্বীকার করবে, তিনি ভালো মানুষ ছিলেন। কাউকে আঘাত করার কথা কখনো ভাবেনি। আমাদের জন্য বিয়ে পর্যন্ত করতে চায়নি। ছুটিতে আমি দেশে এসে জোর করে ভাইয়াকে বিয়ে করিয়েছি। অনেক ভাগ্য করে এমন ভাবি পেয়েছিলাম, কিন্তু তার একটা বাচ্চা না থাকায় দুঃখের শেষ ছিল না। ভাইয়া এ নিয়ে তাকে কখনো কিছু বলেনি, তবুও কষ্ট পেত, কারণ ভাইয়াকে খুব ভালোবাসতো। অবশেষে আল্লাহ মুখ তুলে তাদের দিকে তাকালেন। আমাদের পরিবারে আনন্দ ফিরে এসেছিল। আমি শুধু ভাবতাম কবে পরীক্ষা শেষ হবে আর এই মুহূর্তগুলো উপভোগ করব। পরীক্ষা চলাকালীন ভাইয়া ভাবি কাউকে কলে পাইনি। শান ভাইয়া বলেছিল সাজ্জাদ ভাইয়া বিজনেসের কাজে দুবাই গেছেন, সাথে ভাবিও। আমি যেন বাড়ির কথা মাথা থেকে ঝেড়ে ফেলে শুধু পরীক্ষার কথা ভাবি। সেদিন শান ভাইয়া মিথ্যা বলেছিল আমাকে। রুষা কান্নায় ভেঙে পড়ল। আমি শেষবারের মতো সাজ্জাদ ভাইয়াকে দেখতে পারিনি। সে আমার ফেরার আগেই কবরের বাসিন্দা হয়ে গেছে। আমার ভাইকে আমি চিরদিনের মতো হারিয়ে ফেললাম। আমাকে আর জড়িয়ে আদর করবে না, বলবে না পিউ কলিজাটা আমার। পুরো পৃথিবী একদিকে, আমার পিউ একদিকে। বিদেশে আমি একা নিজেকে সামলাতে পারবো না, তাই শান ভাইয়া আমার দেশে ফেরার অপেক্ষা করেছিল। আমি দেশে ফিরে ভাইয়াকে না পেয়ে পাগল হয়ে গিয়েছিলাম। তার মৃত্যুর কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলি। টানা 6 দিন হাসপাতালে ছিলাম। আমি আর শান ভাইয়া হাসতে ভুলে গেলাম। পুরো বাড়ি মৃত্যুপুরী হয়ে গেল। কেন করলেন আদ্রিস এমন? আমার ভাইয়া তোমার কি ক্ষতি করেছিল? আদ্রিস ঘাবড়ে গেল ওর কথা শুনে। মানে কি? কি বলছো এসব? নাটক করো না। আমি জানি তুমি আমার ভাইয়ার খুনি। খুন করেছো একটা পরিবারকে। তোমার ভাই ভাবি কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন? হ্যাঁ, তুমি ঘটনাটা এভাবেই সাজিয়েছো। তুমি তো কোনো কাজের প্রমাণ রাখো না, কোথাও বিচার পাবো না, তাই নিজেই শাস্তি দিতে এসেছিলাম। আদ্রিস উঠে দাঁড়িয়ে বলল। পাগল হয়ে গেছে তুমি? তারপর রুষার ডান হাত চেপে ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেল। ছাড়ো আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ? হাসপাতালে, তোমার এই নাটকের এসপার উসপার করতে। 2 ঘন্টা যাবৎ হাসপাতালের ওয়েটিং রুমে বসে আছে রুষা। পা ঝিম ধরে গেছে। প্রেগন্যান্সির সময় এক জায়গায় এভাবে বসে থাকা যায়? কিন্তু আদ্রিস ওকে জোর করিয়ে বসে রেখেছে। ওর থেকে কিছুটা দূরে একটা চেয়ারে আদ্রিস বসে আছে। সেজান রুষার পাশে দাঁড়িয়ে আছে। আদ্রিস রুষার প্রেগন্যান্সি কনফার্ম করতে এসেছে। নতুন করে রুষার কোনো নাটকে জড়াতে চায় না। প্রেগন্যান্সির রেজাল্ট নিয়েই যাবে। যতক্ষণ রেজাল্ট না আসছে রুষাকেও নড়তে দেবে না। চোখের সামনে রাখবে, ও যাতে আর কোনো গড়বড় করতে না পারে। রুষার প্রেগন্যান্সির রিপোর্ট নিয়ে মাথা ব্যথা নেই। আদ্রিসের জানা না জানাতে কিছু আসে যায় না। এছাড়া ওকে দেখতে যে কেউই অনুমান করতে পারবে ও প্রেগনেন্ট। 5 মাসের পেটটা কারো কাছ থেকে লুকিয়ে রাখা সম্ভব না। রুষা উসখুস করছে।
আর কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। 2 ঘন্টা আগেই টেস্ট শেষ হয়েছে। প্রায় 4 ঘন্টা ধরে না খেয়ে আছে। পেটে ইঁদুর দৌড়াচ্ছে। রুষা বাড়িতে থাকলে এতক্ষণে কমপক্ষে 4 বার খেয়ে ফেলতো। ক্ষুধায় রুষা মুচড়ামুচড়ি করছে। রুষা আদৃশের দিকে আর চোখে তাকালো। ও মোবাইলে ব্যস্ত। রুষা জড়তা কাটিয়ে বলল, সেজান ভাই, আমার ক্ষুধা পেয়েছে। আদৃশ রুষার কথা শুনে চোখ তুলে তাকালো। সেজান আদৃশের অর্ডারের অপেক্ষা চেয়ে আছে। চুপচাপ বসে থাকো, কাজ শেষ হোক, তারপর যত ইচ্ছা হবে খাবে। রুষা মিনমিন করে বলল, চুপ করে থাকলে কি পেট চুপ করে থাকবে? আমার বাচ্চাটা নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে খুব, হয়তো ক্ষুধায় কাঁদছে। আদৃশের কথা শুনে সেজানকে ইশারা করলো। সেজান খাবার আনতে চলে গেল। রুষা বসে বসে হাই তুলছে। হেলান দিয়ে চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পরে সেজান ওর জন্য খাবার নিয়ে এলো। রুষা পানির বোতল খুলে পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। তারপর উঠে দাঁড়িয়ে 2 হাতে হাঁটু স্পর্শ করলো। কয়েক পা এদিক সেদিক হেঁটে আবারও বসে পড়ল। আদৃশ আর সেজান ওর কাহিনী দেখছে। রুষা তারপর খেতে শুরু করলো। ক্ষুধার্তের মতো গপ গপ করে খাচ্ছে। খাওয়া শেষ করে আবারও হাই তুলল। রুষা উঠে দাঁড়িয়ে বলল, আমি এখানে আর বসে থাকতে পারবো না। এভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়? আমি চললাম। আদৃশ বসা থেকে দাঁড়িয়ে বলল, 1 পা আগাবে না, 1 পা আগালে তোমার পা ভেঙে দেব। চুপচাপ বসে থাকো। রুষা অগত্যা বসে পড়ল। কপালে বিরক্তি নিয়ে বসে আছে। আদৃশ গিয়ে আবারও কথা বলে এসেছে। আর কিছুক্ষণ সময় লাগবে। একজন গাইনি ডাক্তার রুষাকে চেক আপ করে প্রেগনেন্ট বলাতেও আদৃশের শান্তি হয়নি। ও প্রমাণ চায়। রুষা ঘন ঘন হাই তুলছে। ওর এখন ঘুম পাচ্ছে। চোখ মেলে রাখতে পারছে না। রাতে ঘুম হয়নি, দুপুরবেলায় বেকার বসে থাকায় আরও ঘুম পাচ্ছে। রুষা হেলান দিয়ে চোখ বন্ধ করলো। আদৃশের বিরক্ত লাগছে। যতই রুষাকে ধমকাচ্ছে ওর নিজেরও বিরক্ত লাগছে। এভাবে কতক্ষণ বসে থাকা যায়? অস্থির লাগছে রেজাল্ট হাতে পাওয়ার জন্যে। সেজান বেচারা বাধ্য হয়ে ওদের সাথে বসে আছে। আদৃশ আবারও মোবাইল বের করলো। মোবাইলে কিছুক্ষণ টাইম পাস করে রুষার দিকে তাকালো। রুষা ঘুমিয়ে গেছে। ওর ঘাড় কাত হয়ে আছে। আদৃশ রুষার ঘুমন্ত মুখের দিকে চেয়ে আছে। একদম প্রথম দিনের মতো লাগছে। অবুঝ, সহজ সরল নরম একটা মানুষ, যার ভেতরে কোনো প্যাচ নাই। এই মুখটা দেখেই তো আজীবনের জন্য চেয়েছিল। আদৃশ দীর্ঘশ্বাস ছাড়ল। যদি রুষা পিউ না হতো, যদি রুষা প্রথম দিনের মতোই থাকতো, যদি ওদের মধ্যে ঘৃণা না থাকে, ভালোবাসা থাকতো, তাহলে আজ দিনটাই অন্যরকম হতো। রুষার পেটে যদি ওদের বাচ্চা থাকে, তাহলে দুজন মিলে তার কত যত্ন করত, তার পৃথিবীতে আসার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করত। রুষা এতটাই হেলে গেছে যে আরেকটু হলে পড়ে যাবে। আদৃশ একবার চাইছে ওকে সোজা করে দিতে, আবার ইতস্তত করছে। কিন্তু আরেকটু হেলে গেলেই রুষা পড়ে যাবে। পড়ে গেলে খুব ব্যথা পাবে। আদৃশ রুষার ঘাট ধরে সোজা করে দিতেই রুষা জেগে গেল। আদৃশকে দেখে হকচকিয়ে গেল। চোখ ডলে আশেপাশে দেখে পরিবেশ পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। তারপর একে একে সব মনে পড়ে গেল। এটা তোমার ঘুমানোর জায়গা না, এক্ষুনি পড়ে যেতে। রুষা হাই তুলে বলল, পড়ে গেলে নিজেই উঠে যেতাম, তোমার হেল্প চাইনি আমি। রুষা পাশে রাখা বোতল থেকে পানি খেলো। কেমন বমি বমি পাচ্ছে। কিছুক্ষণ স্থির থেকে মুখ চেপে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। বমি করে মাথায় চোখে মুখে পানি দিল। তারপর ক্লান্ত হয়ে বের হয়ে এলো। মনে মনে ভাবছে হঠাৎ করে বমি এলো কেন। রুষা চেয়ারে গিয়ে বসতেই একজন এসে বলল, ম্যাম চেম্বারে ডেকেছেন, আপনাদের রিপোর্ট রেডি। রিপোর্ট এনে ম্যামের সাথে দেখা করুন। সেজান রিপোর্ট আনতে চলে গেল। আদৃশ রুষাকে ওর সাথে যেতে ইশারা করলো। রুষা আদৃশকে অনুসরণ করলো। চেম্বারে ঢুকে চেয়ারে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পরে সেজান রিপোর্ট নিয়ে হাজির হলো। আদৃশের বুক ঢিপঢিপ করছে। রুষা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। ওদের বরাবর অপর পাশে বসা ডাক্তার আসিয়া চোখে চশমা পড়ল। আদৃশ সেজানের হাত থেকে রিপোর্ট নিয়ে খুলে পড়তে শুরু করলো। রেজাল্ট পজিটিভ। আদৃশ মুখে হাসি ফুটিয়ে সেজানকে বলল, পজিটিভ। রুষার আগে ফোঁসফোঁস করতে করতে বলল, আগেই বলেছিলাম, এই কথাটা জানার জন্য সারাটা দিন আমাকে হাসপাতালে বসিয়ে রাখলো। কোনো মানুষ একজন প্রেগনেন্ট মেয়ের সাথে এমন করতে পারে না। একটা ছোট বাচ্চাও আমাকে দেখলে বলতে পারবে আমি প্রেগনেন্ট। আর ওরা কি খায় আল্লাহ মালুম। ডক্টর অদ্ভুতভাবে ওদের দেখছে। আদৃশ দাঁতে দাঁত চেপে আস্তে করে বলল, সেট আপ। আদৃশ রিপোর্ট ডক্টরকে এগিয়ে দিলেন। তিনি কিছুক্ষণ দেখে বলল, 5 মাস চলছে, এখন থেকে আরও কেয়ারফুল থাকতে হবে, একদম স্ট্রেস ফ্রি থাকতে হবে, বাড়তি চিন্তাভাবনা করা যাবে না, নিজের খেয়াল রাখবেন। আপনার কোনো সমস্যা আছে ম্যাডাম? তাহলে আমাকে এখন বলতে পারেন। রুষা টেবিলের দিকে ঝুঁকে বলল, সমস্যা মানে অনেক সমস্যা। এই অসভ্য লোকটা আমাকে সারাদিন এখানে বসিয়ে রেখেছে, সারা শরীর ব্যথা করছে। উফ, কিছু মেডিসিন দিয়ে দিন তো।
ডাক্তার ওর কথায় ভ্যাবাচাকা খেয়ে আদৃশ্যে তাকালো। তারপর মুচকি হেসে বলল, এখন একটু এমন করবেই। প্রেগন্যান্সির সময় মুড সুইং হয়, সব কিছু ওনার হাতে থাকবে না, তাই আপনাকে একটু বুঝে চলতে হবে। ওনার মুড বুঝে রিয়্যাক্ট করবেন। আদেশ মাথা নাড়িয়ে জি বললেও জানে রুষা ওকে অসভ্য লোক মুড সুইংয়ের জন্যে না ইচ্ছে করেই বলেছে। রুষা ডাক্তারের সাথে আর কিছুক্ষণ কথা বলে আগে আগে বের হয়ে গেছে। আদেশ আর সেজান ওর পেছনে। হাসপাতাল থেকে বের হয়ে রুষা দাঁড়িয়ে আছে। ওর সাথে পার্স নেই, টাকা, মোবাইল কিছুই নেই। বাসায় যাবে কি করে? আদেশ ওর সামনে এসে বলল, গাড়িতে ওঠ। আপনার কাজ শেষ, আপনি আপনার পথে আর আমি আমার পথে। পথ শেষ না, শুরু হয়েছে পিউ চৌধুরী। আদেশ তাচ্ছিল্য হেসে বলল। আদেশের মুখে পিউ নামটা কেমন জানি লাগে, রুষার ভালো লাগে না। রুষা বিস্ময় নিয়ে চেয়ে আছে, আর তখনই আদৃশ এক প্রকার জোর করে গাড়িতে তুলল। আদৃশ গাড়িতে উঠে বসে। রুষা নামার জন্য ছটফট করছে। আদৃশ ওর হাত চেপে ধরে বলল, তুই যা করেছিস তাতে তোকে এতক্ষণে কেটে কেটে টুকরো টুকরো করে মাটি চাপা দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু বাচ্চাটার জন্য বেঁচে গেলি। এখন বেশি বাড়াবাড়ি না করে চুপচাপ বসে থাক। আমি যাব না তোমার সাথে, গাড়ি থামাতে বলো। সেজান গাড়ি চালু করে দিয়েছে। মাত্র 5 মাস, 5 মাস আমার কাছে থাকবে। বাচ্চা আমাকে দিয়ে দেবে, তারপর তুমি মুক্ত। বাচ্চা দেব মানে? আমার বাচ্চা আমি তোমাকে কেন দেব? আমার বাচ্চা আমি কাউকে দেব না। তোমার কিসের বাচ্চা? তুমি তো বাচ্চা চাওনি, এখনো তো দরদ কেন দেখাচ্ছ? না চাইলে 5 মাস আমার শরীরে স্থান পেত না, তাহলে আমাকে এত লড়াই করতে হতো না, এত কাহিনী করতে হতো না। আমার বাচ্চার দিকে চোখ তুলে তাকালে আমি তাকে তোমাকে ছাড়বো না। ওর উপর আমার পূর্ণ অধিকার আছে। তুমি 10 মাসের দায়িত্ব নাও, আমিও সারা জীবনের দায়িত্ব নেব। মাত্র 10 মাস, তারপর তুমি তোমার লাইফ অন্য কথা সেট করে নিও। যেমন লন্ডন চলে যেতে চাইলে তুমি তাও যেতে পারো। রুষা থতমত খেয়ে গেল, কিন্তু 10 মাসকে তাচ্ছিল্য করায় ওর প্রচণ্ড রাগ হলো। 10 মাস কি মুখের কথা? 10 মাস 10 দিন কত কষ্ট করতে হয় তা শুধু একজন মাই জানে। একটা শরীর অন্য আর একটা শরীরে বয়ে বেড়ায়, বাবারা শুধু তাচ্ছিল্য করতে পারে। আমি 5 মাস পেটে রেখেছি, বাকি 5 মাস তোমার পেটে নিয়ে রাখো, তাহলে এই চটাং চটাং কথা ভুলে যাবে। রুষা রাগের ঠেলে যা মুখে এসেছে বলে দিল। আদৃশ ওর কথা শুনে তাজ্জব বনে গেল। সেজান মুখ চেপে হাসছে। বিরক্তিকর। রুষা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসলো, কি করবে তাই ভাবছে। আদৃশের বাড়ির সামনে গাড়ি থামলো। আদৃশ নিজে নেমে রুষাকে নামতে বলল। রুষার সারাদিন অনেক ধকল গেছে, শরীর খুব ক্লান্ত, তাই আদৃশের সাথে কোনো প্রকার তর্কে যেতে চাইছে না। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকালো। কতদিন পর এই বাড়িতে আবার এসেছে। আদৃশ ওর হাত ধরে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে ওর হাত ছেড়ে বলল, এখানে চুপ করে থাকবে, এই ঘর থেকে বের হবে না। যদি বাড়ানোর চেষ্টা করো তবে মারবো না, দুটো পা কেটে বসিয়ে রাখবো। বাচ্চা আমার চাই, জাস্ট 5 মাস তোমাকে এখন সহ্য করব। আর হ্যাঁ, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এই বাচ্চার ইস্যু ছাড়া। আমার ভাইয়ার খুনির সাথে সম্পর্ক রাখতে আমিও চাই না, চাইলে ফিরে আসতাম, চলে যেতাম না। আদৃশ রুষাকে দেয়ালে চেপে ধরে বলল, অকারণে আমি কাউকে মারি না, আমি ভাড়া কাটা খুনি নই। আর না আমার কোনো গ্যাং আছে, আর না তোমার ভাইয়ের মতো রাজনীতি করি। একজন ব্যবসায়ী আমি, মুনাফা অর্জনের সর্বোচ্চ চেষ্টা করাই আমার কাজ। রুষা আদৃশকে ধাক্কা মেরে বলল, তোমার এইসব কথায় আমার মন ভুলবে না। তোমার মন আমি ভুলাতেও চাই না, ওসব তো তোমার কাজ। একবার বোকা বানিয়েছো বলে ভেবো না যে বারবার পারবে। তোমাকে নিয়ে আমার আর কোনো ইচ্ছাই নেই। গুড, দ্যাটস বেটার ফর ইউ। আদৃশ ঘর থেকে বের হয়ে গেল। রুষা বিছানায় বসে পড়ল। ওর ভাইয়ের খুনির সাথে থাকতে ইচ্ছে করছে না আর, না নতুন করে সম্পর্কের মেরামত করতে চাইছে, কি করবে বুঝতে পারছে না। আদৃশ বাচ্চা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। রুষা চিন্তায় পড়ে গেল। ভোরবেলায় ঘুম ভেঙে নিজেকে একাই বিছানায় আবিষ্কার করলো। এর মানে আদৃশ আর আসেনি। আদৃশ তো বলেই দিয়েছে ওর সাথে সম্পর্ক নেই। এর মানে রুষা এই ঘরে নিজের মতো থাকবে, আদৃশ নিজের ঘরে থাকবে। রুষা ফ্ল্যাট থেকে সব কিছু আনিয়ে নিয়েছে, মোবাইল, ল্যাপটপ এসব ব্যবহারে আদৃশ আপত্তি জানায়নি, তবে সবসময় ওকে নজরে নজরে রাখে। বাড়ির সার্ভেন্ট থেকে শুরু করে গার্ডরা ওকে নজরে রাখে, বারান্দায় গেলেও চেয়ে থাকে। আদৃশের ঘর তো দূরের কথা, আশেপাশেও আসে না, ওদের তেমন দেখা সাক্ষাৎ হয় না। রুষা বসার ঘরে সোফায় পা তুলে মুভি দেখছে আর খাচ্ছে। পাশে রাখা মোবাইল বেজে উঠল। রুষা টিভির দিকে চেয়ে হাতড়ে নেওয়ার আগে আদৃশ ছো মেরে নিয়ে গেল। কল রিসিভ করে কানে দিল।
রুষা আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালো। রকি কল করে দিয়েছে। বা রুষা, ভালো খেল দেখালে। আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল বলে ভাইয়ের প্রতিশোধ নেবে। বিয়ে করবে না, প্রতিশোধ নিতে সাহায্য করব বলি যাতে তোমাকে তাড়াতাড়ি পাই। তারপর তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আদেশকে বিয়ে করতে চাইলে। প্রথমে না করলেও পরে তোমার জেদের কাছে হেরে গিয়ে সম্মতি দিলাম, কারণ তোমার পর আমার বিশ্বাস ছিল। কিন্তু সে বিশ্বাসের মর্যাদা রাখলে না। তুমি কাকে ধোকা দিলে? আদেশকে না, তোমার ভাই আর আমাকে। এতদিন ধরে নিঃস্বার্থভাবে সহযোগিতা করে এসেছি, এর বিনিময়ে কী পেলাম? আমি আজও বুঝতে পারলাম না। ওকে বাঁচিয়ে দিলে আবার ওর কাছে চলে গেলে। সব ঠিক থাকতে এতদিনে আমার বিয়ে হয়ে যেত। ওভাবে আমাকে ঠকালে, আমাকে ব্যবহার করলে, আবার আদেশকেও হাসিল করলে। দুদিকই বেলে। কী কপাল তোমার! আদেশ আর রকি দুজনই দিওয়ানা তোমার জন্য। তুমি কার জন্য দিওয়ানা? নিজেকে একবার প্রশ্ন করো প্লিজ। আমি এত সহজে তোমাকে ছাড়ছি না। আমার আবেগ অনুভূতি নিয়ে খেলতে দিব না। আর এখন যা হবে সরাসরি। আদৃশ নিজেই কল কেটে দিল। রকির এসব কথা শুনতে ইচ্ছা করছে না। মাথায় আগুন জ্বলে উঠছে। তারপর রুষার দিকে তাকালো। ওর দৃষ্টিতে রুষার পিলে চমকে গেল। আদৃশ রুষার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসা করলো, রাকিবের সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? রুষা বুঝতে পারছে না এসব কেন জিজ্ঞাসা করছে। রুষা থমথমে মুখে বলল, হ্যাঁ, বড় ভাইয়া চেয়েছিল। আদৃশ তাচ্ছিল্য করে বলল, এই জন্যই ওর আমাকে মারার এত তাড়া ছিল। রুষা চুপ করে আছে। আদৃশ তারপর রুষার চুল টেনে ধরে বলল, তোর তো দ্বিগুণ শাস্তি হওয়া উচিত। একজনকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করেছিস। তোকে যে কী করতে ইচ্ছে করছে কি যে বলবো। তোর মতো মেয়েরা নিজের স্বার্থের জন্য অনেক নিচেও নামতে পারে। একজন পুরুষ রেখে অন্য পুরুষকে বিয়েও করতে পারে, মিথ্যা ভালোবাসার অভিনয় করতে পারে, শরীর বিলিয়ে কাবু করে রাখতে পারে। ছি, তোর স্থান আমি তোকে বুঝিয়ে দিতাম। বেঁচে গেলি শুধুমাত্র বাচ্চার জন্য। রুষা নিজেকে ছাড়িয়ে চারিদিকে তাকালো। মাথা জ্বলে যাচ্ছে। আশেপাশে সার্ভেন্টরা চেয়ে আছে। ভয়ে ওরা দ্রুত দৃষ্টি সরিয়ে আড়ালে চলে গেল। আদৃশ সেটা বুঝতে পেরে বলল, সবাই জানুক তুই কতটা নিচ, কি তোর চরিত্র। রুষা রেগে গিয়ে বলল, কি চরিত্র আমার? হ্যাঁ, রকি শান ভাইয়ার বন্ধু। বড় ভাইয়া ওকে আমার জন্য পছন্দ করেছিল, বলেছিল দেশে ফেরার পর যেন রকির সাথে মিট করি। যদি ওকে আমার ভালো লাগে তবেই কথা আগাবে, আমার কথাই ফাইনাল কথা হবে। কিন্তু দেশে ফেরার পর পরিস্থিতি অন্যরকম ছিল। ওর সাথে দেখা সাক্ষাৎ করার সময় কিংবা প্রয়োজন কোনোটাই ছিল না। ও নিজে থেকে এসেছিল। তখন আমি আমার পরিস্থিতি জানিয়েছি। বিয়ে আমার দ্বারা সম্ভব না তাও জানিয়েছি, কিন্তু ও বন্ধুদের হাত বাড়িয়ে দিয়েছে, আমাকে সাহায্য করবে জানায়। জাস্ট এইটুকুই। আদৃশের কেন জানি খুব খারাপ লাগছে। রুষাকে ঘৃণা করার পরেও ওর কেমন একটা অনুভূতি হচ্ছে। একজন ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে না। সেটা তোমার মতো নিজ মনের মানুষের চিন্তা ভাবনা। আমি তো নিয়েছি। উঁচু মানের হচ্ছে রকি। বাচ্চাটা হয়ে যাক, তারপর তুই চলে যাস ওই রকির কাছে। আমি চলে যাব, তবে একা না, বাচ্চা নিয়েই যাব। একটা খুনিকে আমার বাচ্চার দায়িত্ব দেব না। আমি প্রতারক হতে পারি কিন্তু খুনি নই। নিজেকে বাঁচাতে পরিস্থিতির কারণে কাউকে আঘাত করেছি, গুরুতর আঘাত করেছি, কিন্তু মারিনি। তোমার মতো পশু নই আমি। শখের বশে আনন্দ পেতে কাউকে মারি না। হ্যাঁ, আমি খুনি। আমি খুন করি, বেশ করেছি। যারা আমার ক্ষতি করবে, আমার জিনিসে লোভ করবে, আমাকে ধোঁকা দেবে, আমি তাদেরকে শাস্তি দিয়েই যাব। আর ওদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রুষা ছলছল নয়নে প্রশ্ন করল, আমার ভাই কি করেছিল? আদৃশ এক প্রকার বিরক্তি নিয়ে চোখ মুখ কুঁচকে বলল, আর কতবার বলবো যে আমি ওদের মারিনি? আমি সাজ্জাদ চৌধুরীকে কেন মারবো? উনি আমার বিজনেস পার্টনার ছিল, খুব ভালো মনের মানুষ ছিল, সততার সঙ্গে ব্যবসায় করেছেন। ওনার সঙ্গে আমার কী নিয়ে ঝামেলা হবে? কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আরে আরে আমি কেন? কেউ ওনাকে মারতে পারে না। আমি এত মানুষ মেরেছি, কখনো অস্বীকার করিনি। তবে কেন ওনার ব্যাপার নিয়ে মিথ্যা বলবো? আমার কিসের ভয়? আমি তোমাকে, তোমার ভাই, তোমার প্রেমিক কাউকে ভয় পাই না। আর এমনও নয় তোমার সাথে আমার সুসম্পর্ক যে নষ্ট হওয়ার ভয়ে মিথ্যা বলবো। তাহলে কেন? এত কিছুর বড় যদি মনে হয় আমি মেরেছি, তবে তাই ভেবে খুশি হও। বিরক্তিকর। আদৃশ ওর মোবাইল এক প্রকার ছুঁড়ে টেবিলের উপর রেখে চলে গেল। রুষা কিছুই বুঝতে পারছে না আদৃশ কি সত্যি বলছে না মিথ্যা। আদৃশ পুরো ব্যবসায় নিজের আয়ত্তে নেওয়ার জন্য ওর ভাইকে সরিয়েছে। সেদিন তো একজনকে মাত্র 50 লাখ টাকার জন্য মেরে ফেলতে বলল। মাত্র 50 লাখ টাকার জন্য যে এত নিচে নামতে পারে, সে সব পারে। কোটি কোটি টাকার ব্যবসার একচ্ছত্র আধিপত্যের জন্য সব পারে। অপরদিকে রকি পাগল হয়ে যাচ্ছে রুষা আদৃশের কাছে আছে জানার পর। ওর সহ্য হচ্ছে না।
অপরদিকে রুষা চিন্তায় পড়ে গেছে বাচ্চাকে নিয়ে। কোনোভাবে যদি লন্ডন চলে যেতে পারতো তাহলে চিন্তা থাকতো না। আদৃশের আচরণ বলছে বাচ্চা জন্মের পর আদৃশ বাচ্চা রেখে ওকে মেরেই দেবে। ওর প্রতি আদৃশের অনেক ক্ষোভ, রাগ, যে আদৃশ বাচ্চার কথা ভেবে দমিয়ে রেখেছে। এসব চিন্তা ভাবনার মধ্যেই দিনগুলো কেটে যাচ্ছে। রকি অনেকবার কল করেছে রুষাকে, কিন্তু রুষা রিসিভ করেনি। রুষার নাম্বারে একদিন একটা কল আসে, কল কেটেও চিন্তিত হয়ে বসে থাকে। তারপর আদৃশকে কল করে, আদৃশ কল রিসিভ করছে না। রুষা অস্থিরতা নিয়ে বারবার ওর নাম্বারে কল করে, কিন্তু কল রিসিভ করছে না। রুষা তারপর সেজানের নাম্বারে কল করে, সেজান একবার কল বাজতেই কল রিসিভ করে। সেজান ভাই, আদৃশ কোথায়? ভাই তো বাড়িতে যাচ্ছেন। একা? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? হ্যাঁ, শান ভাইয়া আমার উপর রেগে আছেন। তিনি এখনই প্রতিশোধ নিতে চাইছেন। আদৃশকে বাঁচান প্লিজ, ওর পিছু নিয়েছে ওরা। সেজানের বুক ধুপ করে উঠল, তাড়াতাড়ি কল কেটে দিল। রুষা হ্যালো হ্যালো করছে, কি করবে বুঝতে না পেরে রুষা পেছনের দরজা দিয়ে বের হয়ে গেল, সাথে রিভলভার নিয়ে গেল, প্রয়োজনে ব্যবহার করবে। রুষা একটা ট্যাক্সি নিয়ে অফিসের রাস্তার দিকে যায়, কারণ ও জানে কোথায় অ্যাটাক করার পরিকল্পনা করেছে। রুষা সেই জায়গায় পৌঁছে গেলেও কিছুই পেল না। দিনের বেলায় যেমন এই জায়গাটা শান্ত থাকে ঠিক তেমনই শান্ত। আদৃশ অনেকক্ষণ ধরে খেয়াল করছে একটা গাড়ি ওদের ফলো করছে। আদৃশ গাড়ি থামাতে বলল ড্রাইভারকে, গাড়ি থামিয়ে চুপ করে রইল। ওই গাড়িটাও থেমে গেল। আদৃশের বুঝতে বাকি নেই ওরা আসলে ওকে ফলো করছে, কিছু একটা হতে চলেছে। আদৃশ রিভলভার প্রস্তুত করে নিল, সাথে দুজন বডিগার্ড, ওরাও প্রস্তুতি নিয়ে নিয়েছে। গাড়িটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আদৃশ বুঝতে পারছে না ওরা কি চাইছে। পকেট থেকে মোবাইল বের করতে সেজানের নাম্বার আর রুষার নাম্বার থেকে অনেকগুলো মিসড কল দেখতে পেল। দুইজনে একসাথে কিসের এমার্জেন্সি? সেজানের সাথে কথা বলেই বের হয়েছে, আর রুষা ওকে কল কেন দেবে? ওর সাথে রুষার কোনো প্রয়োজন থাকতে পারে না। আদৃশ প্রথমে সেজানকে কল ব্যাক করলো। সেজান কল রিসিভ করে অস্থিরতা নিয়ে বলল, ভাই, আপনি কোথায়? কল রিসিভ করছিলেন না কেন? ভয় পেয়ে গিয়েছিলাম আমি। সেজান, আর ইউ ওকে? ভাবি কল করেছিল, আপনি ওনার কল রিসিভ করলেন না, তাই আমাকে কল করেছিল। আদৃশের পিলে চমকে ওঠে, ওর মনে হচ্ছে রুষার কোনো বিপদ হয়েছে। বিচলিত কণ্ঠে বলল, রুষা, ওর কিছু হয়েছে? ভাবি ঠিক আছেন, উনি বললেন যে শাহনাজ কিছু করতে চলেছে। আদৃশ পেছনে থেমে থাকা গাড়িটা দেখে বলল, হয়তো, কিন্তু ও বলে দিল কেন? হয়তো সাবধান করতে। সেজান, এটা রুষার একটা চাল, কিন্তু কি চাল চালছে বুঝতে পারছি না। সেজান বুঝতে পারছে না রুষা সত্যিই ওদের হেল্প করছে না আদৃশের কথা মতো এটা কোনো চাল। ভাই, আপনি যেখানে আছেন সেখানেই থাকুন, আমি আসছি, আমাদের লোকদের খবর দিচ্ছি। আমি ওদের অপেক্ষায় আছি, কিন্তু ওরা গাড়িতে বসে আছে। একবার আসুক, পিছিয়ে মেরে ফেলবো। অনেক নাটক করেছে ভাই বোন মিলে, এক বিন্দু ছাড় দেবো না এবার। ভাই, মাথা ঠান্ডা রাখুন। আদৃশের শরীর রাগে রিরি করছে। গাড়ির দরজা খুলে বের হয়ে গেল। রুষার ভাইয়ের লোক আর রুষা জানিয়েছে শুনে ওর রাগটা বেড়ে গেল। গাড়ি থেকে বের হয়ে ওদের গাড়ির দিকে যাচ্ছে। ওর গার্ড দুজন ওর পেছনে। সেজান গাড়ির স্পিড বাড়িয়ে দিল। আদৃশ রাগের মাথায় ভুল স্টেপ নেবে সেটা বুঝতে পারছে। আদৃশ ওদের গাড়ির সামনে যেতেই হুড়মুড়িয়ে কতগুলো লোক বের হয়ে গেল। আদৃশের গার্ডদের উপর প্রথম হামলা হলো। আদৃশ রিভলভার বের করে হাতে পায়ে গুলি করেছে তিনজনার। ওরা এখন আদৃশের দিকে গুলি ছুড়ছে। আদৃশ ওদের আহত করার জন্য হাতে পায়ে গুলি করেছে। ওর রিভলভারের 6টা বুলেট শেষ। সেজানের গাড়ি চলে এসেছে। আদৃশের দিকে একটা গুলি আসতেই আদৃশ সরে গেল। তারপর লোকটা আবারও গুলি ছুড়বে, সেই সময় অন্য দিক থেকে একটা গুলি এসে সেই লোকটার হাতে লাগলো। হাত থেকে রিভলভার পড়ে গেল। আদৃশ পেছনে ঘুরলো, আশেপাশে দেখলো কাউকে দেখতে পাচ্ছে না। সেজান এসে রিভলভার ছুড়ে দিল আদৃশকে। আদৃশ একে একে 6টা বুলেট ব্যবহার করে ফেললো 6 জনের উপরে। ময়দান পুরো ফাঁকা। আদৃশ অন্ধকারে এদিক সেদিক কাউকে খুঁজছে, কিন্তু কাউকে পেল না। কেউ একজন আড়ালে ছিল, কিন্তু সে কে? রুষা বসার ঘরে বসে আছে। আদৃশ তখন বাড়িতে ঢুকলো। ওর হাতে কোট, চুল এলোমেলো, কলার থেকে টাই খুলতে খুলতে আসছে। ও গভীরভাবে কিছু ভাবছে। রুষা উঠে দাঁড়ালো। আদৃশ রুষাকে দেখে দাঁড়িয়ে গেল। কয়েক পলক ফেলে অত্যন্ত শীতল কণ্ঠে প্রশ্ন করলো, কে ছিল সে? রুষা না বুঝতে পেরে বলল, কে? যে আমাকে বাঁচালো। আদৃশ রুষার চোখের দিকে চেয়ে আছে। এই কয়েকদিনে এই দৃষ্টিটা চেনে নিয়েছে। রুষার দিকে এগিয়ে গেল। রুষা কয়েক পা পিছিয়ে বলল, আমি জানি না কে ছিল। আদৃশ আগাতে আগাতে রুষার হাত চেপে ধরে বলল, আমি জানি সে কে ছিল। রুষা ঘাবড়ে যাওয়া মুখে আদৃশের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে আছে। আদৃশ চোখ মুখ শক্ত করে বলল, তুমি ছিলে, সে তুমি ছিলে। বের হয়েছিলে কেন? তোমাকে এতবার বলার পরও কেন বের হয়েছ? আমাকে বাঁচিয়ে রাখার প্রবল ইচ্ছার কারণটা আমি জানতে চাই।
নাকি আবার কোনো নাটক করছো? একবার বোকা বানিয়েছো, তাই বলে বারবার নয়। এরপর যদি আবারও বের হওয়ার চেষ্টা করো, ভালো হবে না। মাইন্ড ইট। আমি বের হতে চাইলে আমাকে কেউ আটকে রাখতে পারবে না, কারোর শক্তি নেই আমাকে আটকে রাখার। আদৃশ্য জানে ও চাইলে কেউ ওকে আটকে রাখতে পারবে না। রুষা, তোমার এসব কাজের জন্য যদি বাচ্চার কোনো ক্ষতি। বাচ্চার ক্ষতি হবে এমন কিছু আমি ভুলেও করব না। বাচ্চাটা যাতে অনাথ না হয়, তাই এই চেষ্টা। রুষা আদৃশ্যের দিকে একবার চেয়ে নিজের ঘরে চলে গেল। কিছুদিন পর রুষা বাগানে হাঁটছিল। ওর পেট আগের থেকে বেড়েছে, শরীরটা ভারী হয়ে গেছে। শুয়ে বসে থাকতে পারে না। হাঁটতে হাঁটতে বিকেলের পরিবেশ উপভোগ করছে। হঠাৎ দেয়াল টপকে রকি বাড়িতে ঢুকে যায়। ওকে দেখে রুষার মুখ ফ্যাকাশে হয়ে যায়। এদিক ওদিক চেয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, তুমি এখানে এসেছো কেন? আদৃশ জানলে আমার সাথে সাথে তুমিও বিপদে পড়বে। চলে যাও। তুমি আমাকে এভাবে আসতে বাধ্য করছো। আমার কল রিসিভ করছিলে না, তাই চলে এলাম জবাব দিতে। কিসের জবাব? আমাকে ব্যবহার কেন করলে? তুমি না বলেছিলে আদৃশকে ভালোবাসো না? মিথ্যা কেন বলছিলে? রুষার প্রশ্নে থমকে গেল। বিমূঢ় কণ্ঠে বলল, আমি ওকে ভালোবাসি না। রকি ওর হাত ধরে বলল, চলো আমার সঙ্গে। তুমি এখানে অযথা কেন থাকবে? রুষা হাত ছাড়িয়ে নিয়ে বলল, চলে যাও, তোমার সাথে আমি যাব না, এখানেই থাকবো আমি। কেন কেন থাকবে তুমি এখানে? আমাদের বাচ্চার জন্য। বাচ্চার জন্য তো আমি নেব ওর দায়িত্ব, ওর বাবা হব। তুমি শুধু আমার হয়ে যাও। তোমার বাচ্চার আমি কোনো অযত্ন করব না, নিজের সন্তানের পরিচয় লালন পালন করব। রুষা কটাক্ষ করে বলল, ওর বাবা এখনো বেঁচে আছে, ওর দায়িত্ব নেবার। রকি, আমার আশা ছেড়ে দাও, আমাকে আমার মতো থাকতে দাও। তুমি তোমার মতো জীবন গুছিয়ে নাও। রকি চেঁচিয়ে বলল, বিয়ে হয়েছে বলে মানি না আমি এসব। বিয়ে হয়েছে তো কি হয়েছে? তুমি শুধু আমার। তুমি এখন আমার সাথে এখান থেকে চলে যাবে, চলো। রকি ওর হাত ধরতে গিয়ে থেমে গেল। ওর দৃষ্টি রুষার পেছন দিকে। রুষা রকির দিকে চেয়ে ওর দৃষ্টি অনুসরণ করে পিছনে ঘুরে চমকে গেল। আদৃশ হিংস্র দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখের দিকে চেয়ে রুষা ঝলসে যাচ্ছে। আদৃশ রুষার সামনে এসে রকিকে একবার দেখে প্রশ্ন করলো, কি করছো তোমরা এখানে? রুষা আদৃশকে এত সহজ আর শান্তভাবে কথা বলতে দেখে অবাক হলো। আদৃশ দূর থেকে ওদের কথোপকথন কিছুই শুনেনি। রকি রুষার উত্তর দেওয়ার আগেই উত্তর দিল। আমি রুষাকে নিতে এসেছি। আদৃশ রুষার দিকে চেয়ে তাচ্ছিল্য হেসে বলল, তোমার প্রেমিক তোমাকে নিতে এসেছে। আমার অগোচরে আমার বাড়িতে এত কিছু হচ্ছে। বাহ! আমার প্রতারক স্ত্রীর প্রেমিক আসে, তাদের প্রেমালাপ চলে, পালিয়ে যাওয়ার প্ল্যান হয় আমার বাড়িতে, আর আমি কিছুই টের পাই না। রুষা ওর কথা শুনে উত্তর দিল, আদৃশ, তুমি যা ভাবছো ঠিক তা নয়। রকি এর আগে কখনো এ বাড়িতে আসেনি, আজই প্রথমবার এসেছে। আর ও আমার প্রেমিক নয়। ও তোমার প্রেমিক নাকি সব জানি। দুশ্চরিত্রা মেয়ে, আমার বাড়িতে প্রেমিক নিয়ে এসছিস? কি ভেবেছিস ওর সাথে পালিয়ে যাবি? একদম মেরে দেবো দুটোকে। আমার বাচ্চা না দিয়ে এক পাও নড়তে পারবি না। রুষা দাঁত খিচিয়ে বলল, আদৃশ, একদম বাজে কথা বলবে না। মুখে যা আসছে তাই বলছো, আমি কিন্তু সহ্য করব না। কি করবে তুমি? হ্যাঁ, ওর সাথে পালিয়ে যাবে? আদৃশ ওর এক গার্ডকে ডাকলো। রুষা ভয় পেয়ে রকিকে বলল, রকি প্লিজ চলে যাও, তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। রকি চলে যেতে যেতে বলল, শীঘ্রই তোমাকে মুক্ত করে নিয়ে যাব। রকি দেয়াল টপকে বের হয়ে গেল। আদৃশের ইচ্ছে নেই রকির সাথে লড়াই করার, ওকে ইচ্ছে করেই ছেড়ে দিয়েছে। আদৃশ রুষার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ওর হাত চেপে ধরে ঘরে নিয়ে গেল। ঘরে গিয়ে বলল, তোমাদের এই নোংরামি কতদিন চলবে? আমার বাড়িতে ডেকে নিয়ে এসেছো, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। কি করছি তোমাকে সহ্য করছি? রুষা ওর কথা জবাব দিচ্ছে না, দেওয়ার ইচ্ছেও নেই। আদৃশ নিজের কথাই বলে যাবে। ওর কাছে নিজেকে সৎ প্রমাণ করায় দায় পড়েনি, যা খুশি ভাবুক। রুষার কাছে উত্তর না পেয়ে আদৃশের আরও রাগ হচ্ছে। রুষার নীরবতা ও রাগ বাড়িয়ে দিচ্ছে। কথা বলছো না কেন? ড্যাম ইট! কি বলবো, কি শুনতে চাইছো? রকির সাথে আমার সম্পর্ক আছে? তুমি তো বলেই যাচ্ছ রকির সাথে আমার সম্পর্ক আছে, তাহলে কেন জিজ্ঞেস করছো? আর কি জানতে চাও? হ্যাঁ, রকির সাথে আমার সম্পর্ক আছে। খুশি? আদৃশ চাইছিল রুষা বলুক ওর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু রুষা স্বীকার করে নিচ্ছে। আদৃশ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাচ্চাটা আমার তো। রুষা ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেল। আদৃশ এই কথাটা কি করে বলল? রুষা ওর কথা শুনে বসে পড়ল, কোনো জবাব দিচ্ছে না। ওর চোখ দিয়ে পানি পড়ছে, মুখ চেপে ধরে রেখেছে। আদৃশ রুষাকে ভেঙে পড়তে দেখে ঘর থেকে বের হয়ে গেল। রকি ঘর জুড়ে পায়চারি করছে আর ভাবছে রুষাকে নিজের লাইফে কি করে ব্যাক করা যায়। আদৃশ রুষাকে কিছুতেই ছাড়বে না। একবার আদৃশ যদি রুষাকে ছেড়ে দেয় তবেই রুষা ওর লাইফে ব্যাক করবে, বাধ্য হবে।
কিন্তু আদ্রিস কেন ছাড়বে ওকে, এটা ভেবে মাথা খেয়ে ফেলছে। কিছুক্ষণ ভেবে মুচকি হাসলো। আদ্রিস ওকে রুষার প্রেমিক ভাবে, আর এই ভাবনাকে পুঁজি করে রুষার লাইফে ইন করবে। কিছুদিন পরের কথা, আদ্রিস আর রুষার সম্পর্ক আরও খারাপ হচ্ছে। কথা বললেই ঝগড়া হয়, একে অপরকে নানান বিষয়ের জন্য দোষারোপ করে। আদ্রিস অফিসে বসে কাজ করছিল, হঠাৎ একটা খাম দিয়ে যায় পিয়ন। আদ্রিসের নামে খাম এসেছে। আদ্রিস খাম খুলে একটা কাগজ পেল, দেখে মনে হচ্ছে কোনো টেস্টের রিপোর্ট। আদ্রিস রিপোর্ট পড়ে স্তব্ধ হয়ে গেল। ওর চোখ মুখ বিষাদে ঢেকে গেল। ওর পুরো পৃথিবী দুলছে, অনুভূতি শূন্য হয়ে গেছে, ভেতরে ভাঙচুর হচ্ছে। আদ্রিস দুই হাতে মুখ চেপে ধরল, ছলছলে চোখগুলো লাল হয়ে গেছে। কাগজটা হাতের মুঠোয় দুমড়ে মুচড়ে ফেলল। রুষা বারান্দায় ব্যায়াম করছিল, কানে হেডফোন। আদ্রিস ঘরে এসে ওকে হ্যাচকা টানে ঘরে নিয়ে এলো। রুষা কান থেকে হেডফোন খুলে ওর দিকে ঘাবড়ে গিয়ে চেয়ে রইল। মনে হচ্ছে আদ্রিস কোনো কারণে বিধ্বস্ত। কেন এমন করলে রুষা? এর চেয়ে আমাকে মেরে ফেলতে। রোজ রোজ কেন মারছো আমাকে? একবারে মেরে ফেলো না প্লিজ, আমি আর বাঁচতে পারছি না। রুষা বুঝতে না পেরে বলল, আমি কিছু বুঝতে পারছি না, কি করেছি আমি? আদ্রিস চোয়াল শক্ত করে ওর ডান বাহু চেপে ধরে বলল, বুঝতে পারছো না? অন্যের বাচ্চাকে আমার বাচ্চা বলছো, যাতে আমার কাছ থেকে আমাকে আরো কষ্ট দিতে পারো, মন মতো প্রতিশোধ নিতে পারো। অন্যের বাচ্চা? আর নাটক করো না, আমি জেনে গেছি এই বাচ্চা তোমার আর রকির। এই জন্য রকি আসতো তোমার কাছে, তাই না? তোমাকে নিয়ে যেতে চাইতো। রুষার কথা শুনে কাঁদো কাঁদো হয়ে বলল, কি বলছো আদ্রিস? কে বলেছে তোমাকে এসব? আমি নিজের চোখে সবকিছু পেপারস দেখেছি, তোমার এই বাচ্চা রকির। সব প্রমাণ দেখে এসেছি। নিজের চোখ দুটো অন্ধ করে দিতে ইচ্ছে করছে। কেন আমাকে ভেবে মারছো? খুব মজা পাচ্ছ তুমি? শান্তি হয়েছে তোমার? বাচ্চাটা শেষ ভরসা ছিল আমার, তাও নাকি সেটা আমার না। আদ্রিস বিছানায় ধপ করে বসে পড়ল। তোমাকে এসব যে বলেছে মিথ্যা বলেছে, কেউ ষড়যন্ত্র করছে। তোমার সাথে আমার ঘৃণার সম্পর্ক, আমরা একে অপরের শত্রু। কিন্তু এটা সত্যি যে এই বাচ্চা তোমার আর আমার। বিশ্বাস করো আদ্রিস, আমি মিথ্যা বলছি না। রকি আমার শুধুমাত্র ফ্রেন্ড, ওর সাথে আমার। সেট আপ অ্যান্ড গেট আউট। আদ্রিস উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, হঠাৎ আদ্রিসকে এভাবে রিয়াক্ট করতে দেখে রুষা কেঁপে ওঠে। গেট আউট, আই সেড গেট আউট, নয়তো তোমাকে তোমার বাচ্চা সহ শেষ করে দেব। চলে যাও এখান থেকে। আমি নিষ্পাপ এক বাচ্চাকে তোমার পাপের শাস্তি দিতে চাই না। ঠিক আছে, চলে যাব, কিন্তু এই বাচ্চা তোমার আদ্রিস, এটা অস্বীকার করো না। না, এই বাচ্চা তোমার আর রকির, ওর সাথে আমার নাম জড়াবে না। মিথ্যা অপবাদ নিয়ে আমি যাব না। রুষা শক্ত কণ্ঠে বলল। আদ্রিস ওর দিকে লাল চোখে তাকালো। ভালোবেসে মাথায় তুলে ফেলেছিলাম, তাই সহজে আঘাত দিতে পেরেছি। যে সুযোগ আর পাবে না তুমি। এতদিন শুধু নিজের বাচ্চার জন্য তোমার ক্ষতি করতে পারিনি, এখন কিন্তু আমার হাত কাঁপবে না রুষা। শুধু বাচ্চার জন্য? রুষা আদ্রিসের দিকে চেয়ে আছে আকুলতা নিয়ে। আদ্রিস রুষার চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, এত কিছুর পরেও কিছুক্ষণ আগ পর্যন্ত তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন আমি তোমাকে শুধু ঘৃণা করি। ঘৃণা হচ্ছে তোমাকে দেখে, চোখের সামনে দেখতে পারছি না, মনে হচ্ছে চোখগুলো অপবিত্র হয়ে যাচ্ছে। আদ্রিস ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রুষা আকুতি মিনতি করছে, কিন্তু আদ্রিস শুনছে না। আদ্রিস ওকে গেটের বাইরে রেখে বলল, আর কোনো দিন আমার চোখের সামনে আসবে না। আদ্রিস গেট বন্ধ করে দিল। রুষা কাঁদতে কাঁদতে গেট ধাক্কাচ্ছে, বারবার বলছে আমাকে ভুল বুঝছো, কিন্তু ওর কথা শোনার জন্য কেউ নেই। আদ্রিস নিজের ঘরে গিয়ে সব ভেঙে চুরে ফেলছে, পাগলের মতো আচরণ করছে। রুষার বড় পোর্ট্রেটটা ভেঙে ফেললো হকি স্টিক দিয়ে। আদ্রিস মেঝেতে বসে পড়ল, ধ্বংসস্তূপের মাঝে বসে কাঁদছে, বাচ্চাদের মতো কাঁদছে, আর বলছে তোমাকে মাফ করে দিতাম রুষা, কিন্তু তুমি আমার পুরোটাই কেড়ে নিয়েছো, পারবো না ক্ষমা করতে তোমাকে। রুষা যাওয়ার জায়গা হিসেবে আশ্রমকেই ঠিক মনে করলো। রকি কিছু একটা করেছে বলে সন্দেহ হচ্ছে, কিন্তু এটা আদ্রিসের কাছে কি করে প্রমাণ করবে? যে করেই হোক প্রমাণ ওকে করতেই হবে। রুষা আপাতত আশ্রমে যাবে। আশ্রমে যাওয়ার পর রকি অনেকবার রুষাকে নেওয়ার জন্য এসেছে। প্রতিবারই ও ঝাঁঝালো কণ্ঠ শুনে ফেরত যেতে হয়েছে, কিন্তু হাল ছাড়েনি। রুষাকে অনেকভাবে বুঝিয়েছে, বাচ্চার দায়িত্ব নিতে চেয়েছে, কিন্তু লাভ হয়নি। রুষা টুকটাক আশ্রমের কাজ করে। কথার সাথে বসে আশ্রমের কাজ করছে, তখন রকি এসে হাজির। রকিকে দেখে রুষা খেপে যায়। রকি কোনো কিছু না বলে রুষার মুখে রুমাল চেপে ধরে বলল, সরি। রকি বেহুশ রুষাকে কথার চোখের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। ও কি করবে বুঝতে পারছে না। কথা বাধা দিতে যায়, রকি ওকে ধাক্কা মেরে ফেলে দেয়। কথা জানে ওদের সাথে পেরিয়ে উঠবে না, তার চেয়ে সেজানকে কল করা বেটার। রুষার জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। পুরো রুমে কেউ নেই। হঠাৎ রকি এসে হাসি মুখে বলল, বাচ্চা নিয়ে সমস্যা তো, ওকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। রুষা ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে বলল, মানে? ওকে মেরে ফেলবো, তারপর তুমি আমি একসাথে
ছোট্ট একটা অপারেশন হবে। পাগল হয়েছো তুমি? মাথা ঠিক আছে? আমি তোমাকে কেটে কুটি কুটি করব আমার বাচ্চার কোনো ক্ষতি হলে, আর আমি বাঁচবো। এই মুহূর্তে অপারেশন করলে আমিও মরে যাব। তোমার কিছু হবে না, নিশ্চিত থাকো। রকি চলে গেল রুম থেকে। রুষার মাথা কাজ করছে না। কি করবে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। রকি যে পাগল হয়ে গেছে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই, কিন্তু নিজের সন্তানকে বাঁচাতে হবে। ডাক্তার রকিকে বারবার বলছে ওরা এমন কাজ করতে পারবে না, একটা 6 মাসের বাচ্চাকে মারতে পারবে না, এতে মায়ের ক্ষতিও হবে। রকি ওদের কথা শুনছে না, উল্টো ডাক্তারকে থ্রেট করছে। রুষা পকেট থেকে মোবাইল বের করে আদৃশ্যের নম্বরে অনেক কল করলো, কিন্তু কল রিসিভ করছে না, উল্টো মোবাইল অফ করে দিল। রুষা তারপর সেজানের নাম্বারে কল করলো। সেজান কল রিসিভ করতেই রুষা বলল, আদৃশ কোথায়? ভাই একটা মিটিংয়ে। সেজান ভাই, প্লিজ হেল্প মি। রকি আমাকে হাসপাতালে নিয়ে এসেছে, আমার বাচ্চাকে মেরে ফেলবে। ওকে বাঁচাও প্লিজ। নিজের বাচ্চা নিজে কেন মারবে? সেজান ভাই, আদৃশের মতো কথা বলবেন না প্লিজ। এইসব রকির কারসাজি। এই বাচ্চা ওর হলে আমাকে জোর করে হাসপাতালে নিয়ে আসতো না, বাচ্চাকে ওর পথের বাধা মনে করতো না। প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচান। রুষা হাসপাতালের ঠিকানা দিল। আদৃশ ভাইয়ের অনুমতি ছাড়া আমি কিছু করতে পারবো না, সরি। সেজান কল কেটে দিল। রুষা অসহায় মুখ করে বসে আছে। জানালা দিয়ে নিচের দিকে তাকালো। অনেক উঁচু তলায় আছেও, এত ভারী শরীর নিয়ে নামা রিক্স। ততক্ষণে দুজন নার্স এসে ওকে চেপে ধরলো। রুষা ধস্তাধস্তি শুরু করে দিয়েছে ওদের সাথে। এক পর্যায়ে হেরে গেল, চোখ দুটো বন্ধ হয়ে গেল হাতে লাগা ইঞ্জেকশনের প্রভাবে। ঘুটঘুটে অন্ধকারে এলোমেলো করে কালো চুলগুলো উঠছে। চুলগুলো ভীষণ অবাধ্য হয়ে মুখের উপর খেলা করছে। গালের উপর সুরসুরি লাগায় আধো আধো করে চোখ মেলল রুষা। মুখের উপর থেকে চুল সরিয়ে আবারও চোখ বন্ধ করলো। বন্ধ চোখ দুটো খুব দ্রুত খুলল। তারপর মাথা ঘুরিয়ে আশেপাশে দেখছে। এটা তো ওর আর আদৃশের ঘর, কিন্তু ও তো হাসপাতালে ছিল। তারপর মনে পড়লো বাচ্চার কথা। রুষা নিজেকে হালকা নয়, বরং আগের চেয়েও ভারী মনে হচ্ছে। অজান্তেই হাত চলে গেল পেটের উপর। রুষা ধীরে ধীরে উঠে বসে। পেটে হাত দিয়ে চাপা শব্দ করে কাঁদছে। বিড়বিড় করে বলছে, আর কত আঁচড় আসবে আমার বেবির উপর? পুরো দুনিয়া কেন ওর পেছনে পড়ে আছে? বেবি, ভয় পেও না, তোমার মা আছে, কিছু হতে দেবে না তোমার। রুষা ডান হাতে গাল মুছল। আদৃশ দরজা ফাঁক করে দাঁড়িয়েছিল। রুষার কথা শুনে আর ওকে ঠিক দেখে চলে গেল। রুষা দরজার দিকে তাকালো, মনে হচ্ছে কেউ ছিল ওখানে। রুষার মনে বারবার প্রশ্ন যাচ্ছে, এখানে কে নিয়ে এলো? আদৃশ নিয়ে এসেছে? রুষা ধীরে বিছানা থেকে নামতেই কথা ঘরে এলো। মুখে হাসি ফুটিয়ে বলল, ভালো, আমি এখানে কি করে এলাম জানো কিছু? হ্যাঁ, আদৃশ ভাই আর সেজান ভাই নিজে এসেছেন। রুষার মনে প্রশ্ন জাগছে, যদি বাঁচাবে তাহলে এত ভাব দেখালো কেন? কয়েক ঘন্টা আগের কথা। সেজান আদৃশের ডেস্কে যায় হন্তদন্ত হয়ে। ওকে অস্থির দেখে আদৃশ কাজ রেখে বিচলিত হয়ে জিজ্ঞাসা করে, সেজান, কি হয়েছে? তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? ভাই, ভাবি কল করেছিল। এর আগে কথা কল করে বলেছিল ভাবি বিপদে আছেন। রকি ওকে জোর করে তুলে নিয়ে গেছে। আর কিছুক্ষণ আগে ভাবি কল করে সাহায্য চাইলেন। সেজান, তোমাকে কতবার বলেছি ওর কথা আমাকে বলবে না? ভাই, আমার পুরো কথা শুনুন। ভাবিকে রকি হাসপাতালে নিয়ে গেছে বাচ্চা মেরে ফেলার জন্য। নিজের বাচ্চা কেউ কি করে মারতে পারে? হতে পারে এটা রুষা আর রকি নতুন কোনো চাল। কি চাল হতে পারে? নিজের বাচ্চা মেরে ফেলবে? নিজের বাচ্চা কেউ মেরে ফেলতে পারে? ভাবিকে রকি অজ্ঞান করে তুলে নিয়ে গেছে। হতে পারে ভাবি সত্যিই বলছে, হয়তো বাচ্চাটা আপনার। আদৃশ সেজানের কথা শুনে চমকে চেয়ে রইল। সেজান মোবাইল বের করে রুষাকে কল করলো। কল বেজে যাচ্ছে, রিসিভ হচ্ছে না। তারপর দরজার দিকে এগিয়ে গেল। কোথায় যাচ্ছ সেজান? হাসপাতালে। কল রিসিভ হচ্ছে না। মনে হচ্ছে ভাবি বিপদে আছে। আমি এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। যদি জানতে পারি বাচ্চাটা আপনার ছিল, আমার ভাতিজি অথবা ভাতিজা ছিল, নিজেকে মাফ করতে পারবো না। সেজান, এভাবে চেও না। হতে পারে ওরা কোনো জাল সাজিয়েছে। তাই তো একা যাচ্ছি। ওদের জাল সাজানো হলে আপনার জন্য সাজাবে, আমার জন্য না। তাই আপনাকে রেখে যাচ্ছি। আমি গিয়ে দেখি ঘটনা কি। তোমাকে আমি একা ছেড়ে দেবো না সেজান, আমিও যাবো সেখানে। না ভাই, আপনি থাকুন, আমি যাচ্ছি। রকি যদি সত্যি এমন কিছু করে তবে ওকে আপনার সামনে নিয়ে আসব। আর ভাবির কোনো ক্ষতি হতে দেব না, কথা দিচ্ছি। আদৃশ যখন প্রথম শুনে রুষা বিপদে আছে তখন থেকে ভেতর ভেতর অস্থির হয়ে পড়ছিল, কিন্তু অভিমানে সে ভর করে। কিন্তু এখন আর নিজেকে সামলে রাখতে পারছে না। সেজান, আমি বলেছি যাব, ব্যাস যাব। আদৃশ আর সেজান দুজনেই হাসপাতালে যায়। ওরা রুষার বলা ঠিকানায় পৌঁছে গিয়েও রুষাকে পায়নি।
তারপর ওখানকার একজনকে জোর করার পর জানতে পারে ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। অপারেশন রুমের দরজার সামনে গিয়ে রুষাকে বেহুশ পায়। আরেকজন ডাক্তারের সাথে তর্ক করছে। এমন পাপ করতে পারবো না, আমি ডাক্তার, খুনি নই। অন্যজন বলছে, কাজটা না করলে আপনার সাথে সাথে আমিও মরব। একটা বাচ্চাই তো, কত বাচ্চা মরে যায়, কিছু হবে না স্যার। আদৃশের আর সহ্য হলো না। ভেতরে ঢুকে ওই ডাক্তারের নাক বরাবর ঘুষি মেরে বলল, আমার বাচ্চাকে মারবি? আদ্রিস আফসানের বাচ্চাকে? ডাক্তারের নাক দিয়ে রক্ত পড়ছে আর পাশের ডাক্তার ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে আছে। আদৃশ তাকে প্রশ্ন করলো, আমার স্ত্রী ঠিক আছে? জি স্যার, উনি একদম ঠিক আছে, আমি অপারেশন হতে দেইনি। এর এনাম পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। রকি কোথায় বলতে পারেন? জি, উনি ওয়েটিং রুমে বসে আছেন। আদৃশ সেজানকে ইশারা করলো। রকি আদৃশের সামনে হাঁটু গেড়ে হাসপাতালের ছাদে বসে আছে। আদৃশও চারপাশে ঘুরে বলল, নিজের বাচ্চাকে মেরে ফেলেছিস কেন? আমার বাচ্চা আমি মেরে ফেলবো, যা খুশি করবো, কাউকে কৈফিয়ত দেব না। আদৃশ সেজানের দিকে তাকালো। সেজান পেছন থেকে সজোরে লাথি মেরে বলল, সত্যি করে বল, নয়তো ভাই আজ তোকে ছাদ থেকে ফেলে আত্মহত্যাকে সাজিয়ে দিবে। বললাম তো, আর কি বলবো। আদৃশ রিভলভার বের করে ওর মাথায় ঠেকিয়ে বলল, তুই ভালো কথার মানুষ না। সত্যি করে বল, আমার বাচ্চাকে মারতে চাচ্ছিলি কেন? রকি রাগী গর্জে উঠে বলল, বেশ করছি, রুশিকে পাওয়ার জন্য আমি এসব করতে পারি। এই বাচ্চার জন্য আমাকে হেতু অবহেলা করে, তাই বাচ্চাটাকে সরিয়ে দিতে চেয়েছিলাম। তারপর আর কোনো বাধা থাকতো না, রুষা আমার কাছে চলে আসতো। রুষা তো তোকে ভালোবাসে, তাহলে কেন যাবে না তোর কাছে? আর তুই তো রুষাকে ভালোবাসিস, তবে কেন ওর বাচ্চা আপন করতে পারিস নি? ভালো তো আমি বেশিছি বোকার মতো। রুষা আমাকে কখনই ভালোবাসেনি। ওর জন্য কত কী করেছি, কতভাবে সহ্য করেছি, কতভাবে সাহায্য করেছি, কিন্তু ও তোকে ভালোবেসে ফেললো, তোর বাচ্চার মা হয়ে গেল। ও না চাইলেও তুই ওর ছায়াও স্পর্শ করতে পারতি না। মুখে যাই বলুক, আমি সব জানি ও তোকে এখনও ভালোবাসে, তোকে ভালোবাসে, তোর বাচ্চা ওর পেটে। তাহলে আমার কি হবে? তাই নিজেরটা নিজেই বুঝে নিতে চেয়েছি। আদৃশকে আরেকটা লাথি মেরে উল্টো ঘুরে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। ও রুষার কাছে যাচ্ছে আর ভাবছে, রুষাকে এতদিন ভুল বুঝে এসেছি। রুষার সাথে রকির কোনো সম্পর্ক নেই। রুষা শুধু আমাকে ভালোবেসেছে, ও আমার বাচ্চার মা। রুষা কথার কাছ থেকে সব ঘটনা শুনে সেজানের প্রতি কৃতজ্ঞতা বেড়ে যায়। চোখ ভরে আসে পানিতে। মাঝরাতে ঘরে হালকা আলো জ্বলছে। রুষার ঘুম আসছে না। বালিশে মাথা রেখে চুপ করে শুয়ে আছে। ওই ঘটনাটা মনে পড়লে অস্থিরতা শুরু হয়ে যায়, বুক ধুকপুক করতে থাকে। একজন মা যতই সাহসী শক্তিশালী হোক না কেন, তার সন্তানের জন্য সে সবচেয়ে দুর্বল মানুষ। দরজা খোলার শব্দে রুষা চোখ মেলে, কান দুটো খাড়া করে রাখলো, চোখ দুটো ছোট ছোট করে বন্ধ করে রাখলো। চেনা পারফিউমের ঘ্রাণ আর অবয়ব দেখে মনে হচ্ছে এটা আদৃশ। রুষা যত অন্ধকারেই হোক আদৃশকে চিনতে ভুল করবে না। রুষা চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে থাকলো। আদৃশ ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসে কপালে ঠোঁট ছোঁয়ালো, হাত দিয়ে ওর গালে স্লাইড করছে। রুষার সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। এতদিন পরেই মানুষটার ছোঁয়ায় বারবার চমকে উঠছে। রুষা খপ করে আদৃশের হাত ধরে ফেললো। আদৃশ চমকালো না, হতবিহবল হলো না। ও জানে রুষার ঘুম পাতলা। এতক্ষণ ধরে গালে হাত দিয়ে স্লাইড করছে, জেগে যাওয়ারই কথা। রুষার মায়াবী মুখটা অন্ধকারে আরও মায়াবী লাগছে। হঠাৎ লোভ জেগে উঠল। আদৃশ ওর পাশে আধা শোয়া হয়ে ওর গলায় ঘাড়ে ভালোবাসার স্পর্শ দিচ্ছে। রুষা অভিমানে ওকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু আদৃশ মানতে নারাজ। ও রুষার ঠোঁটে ঠোঁট ডোবালো। রুষা প্রথমে ধাক্কালেও পরে আর ওকে অগ্রাহ্য করতে পারল না। আদৃশ ওর ঠোঁট ছেড়ে পেটে ঠোঁট ছোঁয়ালো। এতদিন পরেই প্রথম বাচ্চাকে ছুতে পারলো বলে অনুভূতি হলো। আদৃশ পেটের কাছ থেকে সরে এসে বলল, সরি ফর কিস। রুষা ওর কথা শুনে অবাক হলো। ভেবেছিল ওকে ভুল বোঝার জন্য সরি বলছে, কিন্তু না, কিস করার জন্য সরি বলছে। রাগে ক্ষোভে রুষা আদৃশকে ধাক্কা মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল। তারপর দাঁত খিচিয়ে বলল, অমানুষ। আদৃশ মেঝেতে বসে বিছানায় হাত রেখে বলল, আমি অমানুষ। আজকে ওই রকির হাত থেকে তো তোমাকে বাঁচালো। আমাকে বাঁচিয়েছো নিজের সন্তানকে। তোমার লজ্জা নেই? কোন মুখে এত কিছুর পরে আমার সামনে এসেছো, আমাদের স্পর্শ করছো? ওহ, আমি তো ভুলে গেছি, তুমি তো জেন্টলম্যান নও। অসভ্য লোক, নিজের বাচ্চাকে অস্বীকার করে স্ত্রীকে তাড়িয়ে দেয়। একবার ভাবে না মেয়েটা কোথায় যাবে এই অবস্থায়? কতবার বলেছি রকির সাথে জাস্ট বিয়ের কথা হয়েছিল, আর কিছু নেই ওর সাথে, তবুও অবিশ্বাস করলে? এখান থেকে চলে যাও, নয়তো খারাপ কিছু হয়ে যাবে। রুষা ছোট টেবিল ঘড়িটা আদৃশের দিকে ছুঁড়ে মারল। আদৃশ ঘড়িটা হাতে নিয়ে বলল, আর ইউ ক্রেজি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমার মাথায় খুন চেপে আছে। চলে যাও, নয়তো খুন করে ফেলবো।
রুষা টেবিলের উপর থেকে ফ্রেম হাতে নিল। আদৃশ বুঝতে পারছে রুষা ভীষণ ক্ষেপে গেছে। এসবের চক্করে না নিজের ক্ষতিই করে ফেলে, তাই চলে যাওয়াই বেটার। আদৃশ চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, তারপর আবারও রুষার দিকে তাকালো। রুষার আগে ফোঁস করছে। আদৃশ ওকে আর না রাগিয়ে ঘর থেকে চলে গেল। সকালবেলায় রুষা ফ্রেশ হয়ে নিচে গেল। কথা টেবিলে খাবার দিচ্ছে। রুষা সোফায় বসে কথাকে ডাকলো। কথা ওর সামনে এসে হাসি মুখে বলল, জি আপু, নাস্তা দেবো? হুম, এখানে এসে বসো। রুষা নিজের পাশের খালি জায়গায় হাত রেখে ওর দিকে তাকালো। কথা গিয়ে বসে পড়ল। কথা, এসব কাজের জন্য এখানে অনেক লোক আছে। তুমি এসব কাজ করছো দেখতে আমার ভালো লাগছে না। তুমি মেহমান আমাদের, আমার সাথে থাকবে, গল্প করবে, সেটাই যথেষ্ট। কথা হেসে বলল, আমার এসব কাজ করতে ভালো লাগে। বেশ, সেজান ভাইকে দেখেছো? হ্যাঁ, ওনার ঘরে কফি দিয়ে এসেছি। উনি তখন গোসল করে বের হয়েছে, বলল রেডি হয়ে আসছে, নাস্তা যেন রেডি থাকে। কি এক মিটিং আছে, তাই নাস্তা রেডি করছি। কথার মাঝে কেমন অদ্ভুত কিছু দেখতে পাচ্ছে রুষা। লজ্জা মাখানো মিষ্টি হাসির এই মুখটা যেন কিছু বলছে। ভালোবাসো সেজান ভাইকে? রুষার আচমকা প্রশ্নে কথা হতবাক। রুষার চোখে চোখ মেলাতে পারছে না, বুক দূর দূর করছে, কেমন লজ্জা পাচ্ছে। বলো। কথা লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচু করে নিচু স্বরে বলল, আর সেজান ভাই? কথা আবারও নিচু স্বরে বলল, একবার বলেছিল ভালোবাসার কথা, তারপর তেমনভাবে ওনার সাথে কথা হয়নি। রুষা মুচকি হাসলো। কথাকে ওর খুব পছন্দ। শান্তশিষ্ট মেয়েটার আচরণ ওকে বরাবরই মুগ্ধ করত। ওকে নিজের ছোট বোন মনে করে এসেছে, আর সেজানও ভালো ছেলে। দুজনেই ভালো থাকবে বলে রুষা বিশ্বাস করে। রুষা সেজানকে তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নামতে দেখলো। রুষা ওকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। রুষা আগের চেয়ে মুটিয়ে গেছে, চেহারায় অন্যরকম একটা আভা ফুটে উঠেছে। সেজানের সামনে গিয়ে বলল, সেজান ভাই। সেজান ওকে দেখে দাঁড়িয়ে গেল। জি ভাবি, কিছু বলবেন? রুষা মাথা নিচু করে হাত জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আপনার জন্য আমার বাচ্চাটা বেঁচে গেল। আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কি ভেবে কেন করেছেন সেটা জানার প্রয়োজন নেই আমার। আমি শুধু এতটুকুই জানি, আল্লাহ আপনাকে আমার সন্তানের জন্য ফেরেশতার মতো পাঠিয়েছে। সেজান রুষার হাত জোর করা হাতগুলো খুলে বলল, ভাবি কি করছেন? এটা আমার দায়িত্ব ছিল। আমি আপনাকে ভাবি বলে ডাকলেও প্রথম থেকেই বোন ভেবে এসেছি। বোনকে কি করে বিপদে একা ছেড়ে দেই? আমি আমার কর্তব্য পালন করেছি। রুষা অবাক হয়ে সেজানের দিকে তাকালো। সেজান যেন ওর সাজ্জাদ ভাইয়েরই কপি। সাজ্জাদ যেভাবে ওকে আগলে রাখতো সেভাবে আগলে রাখছে। ওর চোখ আবারও জলে ভরে এলো। পরিস্থিতি পাল্টানোর জন্য বলল, রকির কি খবর? সেজান রুষার দিকে চেয়ে ওর ভাব বোঝার চেষ্টা করে বলল, আমাদের কাছেই আছে। আদৃষ্টাই টানতে টানতে নিচে নামছে। সিঁড়ি থেকেই বলল, সেজান, তাড়াতাড়ি নাস্তা করে নাও। সেজান নাস্তা করার জন্য চলে গেল। রুষা একবার আদৃশের দিকে তাকালো। আদৃশ ওর দিকে চেয়েছিল। চোখে চোখ পড়তে মুখ ফিরিয়ে নিল। তারপর ডাইনিং টেবিলের কাছে গেল। রুষা গিয়ে সোফার আগের জায়গায় বসে পড়ল। তারপর কথাকে বলল, আমার নাস্তা এখানে দিতে বলে তুমি নাস্তা করে নাও। আমি নিয়ে আসছি আপু। কথা নাস্তা আনার বাহানায় সেজানকে বারবার দেখছে। Hey, Blue, thread the needle with me. Red's down, red's down. Looks like I'm the only one left.
This is it, Horizon. We are kicking off the summer season with the greatest race of all time. Point yourself in the direction of Horizon and put your foot down. First to the festival wins. So let's go. Don't sweat it. The Jets aren't in the race. They're just happy to be here. Oh yeah! Drivers coming from everywhere! Now it's a party! People are lining the streets to get a load of the action! Cheer these racers on, guys! Come on! We got some awesome racing trucks out there, too. The most incredible hypercars are all here. I can see a Centenario, Ferrari FXXK, and a beautiful Bugatti Chiron. And is that a Vulcan? Oh, Horizon, you do not want to miss out on watching this. কি